তাড়াতাড়ি করো ভাই। এই তো গোপাল দাদা, এই তো খানিকক্ষণের মধ্যেই সব শস্য ওই বস্তাবন্দি হয়ে যাবে। খুব ভালো কথা। তাহলে কাল সকাল সকালই সব বস্তা গরুর গাড়িতে চাপিয়ে মুর্শিদাবাদে নবাবের কাছে পাঠিয়ে দেওয়া যাবে। আচ্ছা ভাই, চাল ডালগুলো সব ভালো করে ঝাড়া বাছা করে নিয়েছো তো? দেখো যেন কোনো শস্যের সাথে আবার কাঁকড় মাটি না মিশে যায়। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, সব একেবারে ঝাড়া বাছা। তা কাজ তো প্রায় মিটে এলো দেখছি। আমি তাহলে এখন গিয়ে মহারাজকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্তে যেতে পারো। কিরে, কাজ শেষ? আর ঘন্টাখানেকের মধ্যেই হয়ে যাবে। শোন, কিছু বস্তায় শস্যের সাথে কাঁকড় মাটি নুড়ি ভেজাল মিশিয়ে দে। ভেজাল মেশাবো কেন? তাতে কিছু শস্য বেঁচে যাবে, আর বেঁচে যাওয়া শস্যগুলো আমার বাড়িতে পাঠিয়ে দেব। দেখো বোকার মতো কেমন দাঁড়িয়ে আছে দেখো। আরে এর জন্যে তোরা বকশিস পাবি। কিন্তু গোপাল দাদা যে বললো। আরে রাখ তোদের গোপাল দাদার কথা। সে ধর্মপুত্র যুধিষ্ঠির হতে পারে, কিন্তু তোদেরও তো বাড়তি কিছু পয়সা দরকার। না, এরকম খারাপ কাজ আমরা করতে পারবো না। ভালো কথা বললাম, কানে গেল না? তোরা সকলে দেখছি খুব গোপাল দাদার ভক্ত হয়ে উঠেছিস। তাহলে মোট বাড়তি রোজগারের সুযোগকেও যখন হাতছাড়া করলি, তখন ওই বাঁধা মজুরিতেই খেটে মর যত সব। বুঝলে রানী, মাঠ থেকে শস্য কেটে নবাবের কাছে পাঠাতে মন্ত্রী এত গড়িমসি করছিল যে কি বলবো। ভাগ্যিস গোপাল সে দায়িত্ব নিল। দেখবে ঠিক সময় মতো নবাবের খাজনা মুর্শিদাবাদে পৌঁছে যাবে। গোপাল আছে বলেই তো সব দিক দিয়ে ভরসা। ভেতরে আসবো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। ওদিকের খবর কি? নবাবের খাজনার শস্য কি প্রস্তুত? হ্যাঁ মহারাজ, যেটুকু বাকি আছে সেটা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। ভালো ভালো ভালো, খুব ভালো। তা কালকেই কি? হ্যাঁ মহারাজ, কাল সকালেই 1 ডজন গরুর গাড়ি মুর্শিদাবাদের দিকে যাত্রা শুরু করে দেবে। দেখেছো রানী, গোপালের কি পরিপাটি কাজ। দাও দাও দাও, ওকে একটু মিষ্টি আর শরবত দাও। আমি এক্ষুনি আনাবার ব্যবস্থা করছি। না রানীমা, এখন থাক। কেন গোপাল, থাকবে কেন? এখনই তো বাড়ি গিয়ে চান করে ভাত খাবো। তবে একান্তই যদি খাওয়াতে চান, তাহলে কিছু মিষ্টি আর শরবত মাঠে পাঠিয়ে দিন। সকাল থেকে লোকগুলো বড্ড খেটে চলেছে রানীমা। গোপাল, তোমার মনের মধ্যে এত দয়া? দয়া নয় রানীমা, সামান্য একটু সহানুভূতি। আর এ সবই তো মহারাজের কাছ থেকে শেখা। ভেবেছিলাম বস্তায় ভেজাল মিশিয়ে দিয়ে কিছু বাড়তি রোজগার করব, কিন্তু ওই পেট মোটাটার জন্যে আমার সে বাড়া ভাতে ছাই পড়ে গেল। ধুর, ভালো লাগে না। বল কি উজির, খাজনা এসে গেছে? হ্যাঁ 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 হুজুর, এই ফাঁকে নিজের ঢাক নিজেই একটু বাজিয়ে নি। আসবেন না কেন হুজুর? আসলে খাম্বাজ রাজ আর কৃষ্ণচন্দ্রকে এমন ভয় দেখিয়েছিলাম না। ভয় দেখিয়েছিলে? দারুণ ভয় দেখিয়েছিলাম। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলাম যে নির্দিষ্ট সময়ের মধ্যে খাজনা না এসে পৌঁছলে মোটা রকমের জরিমানা করা হবে। বাবা 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 বাবা, বহুত খুব। এই না হলে আমার উজির। হ্যাঁ তা উজির, তুই সব চাল ডালগুলো রেখেছো কোথায়? আমাদের সব থেকে বড় ভাড়ারে। নিজের চোখে যদি একবার দেখতেন দিল, তাহলে একেবারে খুশ হয়ে যেত আপনার। আহা, কত বস্তা। তাহলে চলো একটু দিল খুশ করে আসা যাক। যাবেন? হ্যাঁ, ভাড়ারে গিয়ে বস্তাগুলো একবার নিজের চোখে দেখে আসা যাক। তাই চলুন জাহাপানা। কি হে ভাড়ার রক্ষক, গেলে কোথায়? আরে কি সৌভাগ্য আমার, স্বয়ং নবাব বাহাদুর এসেছেন। ভেতরে নিয়ে চলো তো দেখি। আসুন জাহাপনা।
বাবা বাবা বাবা, চমৎকার সাজিয়ে রেখেছো দেখছি। সে তো রেখেছি, কিন্তু কিন্তু একটু গোলমাল ধরা পড়েছে হুজুর। গোলমাল? কিসের গোলমাল? আগে ওই কিছু বস্তার শস্যে ওই কাঁকড় মাটি এই সব ধরা পড়েছে। ঠিকই, কে করেছে এমন বেয়াদবি? আগে আগে সেটাই তো বুঝতে পারছি না জাহাপনা। আসলে আসলে কৃষ্ণনগর আর খাম্বাজ এই দুই রাজ্য থেকে একসঙ্গে এত বস্তা এসে পড়েছিল যে ওই তাড়াহুড়োর মাথায় শুধু বস্তা গুনতি করেই ভাড়ারে তুলে ফেলা হয়েছে। কিন্তু এখন কয়েকটা বস্তা খুলতেই দেখা যাচ্ছে যে কতল করবো? আমার সঙ্গে এমন তঞ্চকতা করছে, যে আমার সঙ্গে এরকম তঞ্চকতা করেছে তার ধর থেকে মুন্ডু আলাদা করে দেবো। সে না হয় করবেন, কিন্তু কিন্তু যে এই কাজটা করেছে তাকে ধরবেন কি করে? এখন তো সব বস্তা মিলেমিশে ওই যাকে বলে মুড়ি মিছড়ি একদর হয়ে গেছে। তবুও ধরবো, মানে ধরতেই হবে। মাথা খেলাও উজির, মাথা খেলাও। সে না হয় খেলাবো, কিন্তু আমি বলি কি, এখানে দাঁড়িয়ে চেঁচামেচি করলে আপনার শরীর খারাপ হতে পারে। তার চেয়ে চলুন প্রাসাদে ফিরে চলুন, ঠান্ডা মাথায় দুজনে মিলে কিছু একটা ভাবা যেতে পারে। কি গোপাল, বাজার হয়ে গেল? আগে হ্যাঁ, হাতের থলিটা তো দেখছি বড্ড ছোট। তা কি কিনলে? ওই তো কটা আলু, একটা পুঁচকে বেগুন, সামান্য লাউ শাক আর কুচো মাছ। আমার কিন্তু এত কমে আবার হয় না। আমার রোজ গোটা মাছ চাই, টাটকা আনাজপাতি চাই। আসলে আমি তো আর তুমি নই। হ্যাঁ সে তো জানি, আর সেই জন্যই তো ওই বাঁহাতের বাড়তি রোজগারের জন্য সারাক্ষণ ছোক ছোক করেন। খুব বেড়েছো গোপাল। দাঁড়াও, সুযোগ পেলে এমন অবস্থা করব না যে কেঁদে আর কুল পাবে না। কি হলো উজির, মাথা থেকে কিছু বের হলো? চেষ্টা তো করেই যাচ্ছি হুজুর, কিন্তু কি করে বের হবে? কাবাব আর বিরিয়ানি খেয়ে খেয়ে তো মাথার ঘিলুতে চর্বি জমে গেছে। শোনো, তোমার ভরসাতে না থেকে আমি নিজেই একটা মতলব বের করে ফেলেছি। বের করে ফেলেছেন? বলুন বলুন শুনি, বলুন। না, এখন কিছু বলবো না। তবে কৃষ্ণচন্দ্র আর খাম্বাজ রাজাকে খবর পাঠাও, আমি যা বলবো তাদের সামনেই বলবো। ঠিক আছে। এই যে বুড়ো, একটু যাও তো। এই দুপুরবেলা কোথায় যাব প্রাণেশ্বরী? এই রাজবাড়িতে গিয়ে কুঁচো মাছের লাউ শাক চচ্চড়ি দিয়ে এসো। মহারাজ খেয়ে বলবেন কেমন রেঁধেছি আমি। অমৃত না গড়ল? দাও তাহলে, দিয়ে আসি। মহারাজ। আরে গোপাল যে, কি খবর? না খবর কিছু নয়, আসলে আপনাদের বৌমা ওই কুঁচো মাছ দিয়ে একটু লাউ শাক চচ্চড়ি করেছে। মহারাজ যদি একটু খেয়ে দেখেন। ও মা, লাউ শাক চচ্চড়ি? দাও দাও, আমি খাবো আমি। কিন্তু মহারাজ। উনি তো ভোর বেলাতেই মুর্শিদাবাদ চলে গেছেন। মুর্শিদাবাদ? কিন্তু কাল রাজসভাতে তো কিচ্ছুটি বললেন না। জানলে তো বলবেন। আসলে কাল রাতেই তো খবর পেলেন যে নবাব জরুরি তলব করেছেন। নবাবের জরুরি তলব? ব্যাপারটা কেমন যেন খটোমটো ঠেকছে। ঠিক আছে, বাটিটা রাখুন, খেয়ে বলবেন কেমন রেঁধেছে আমার গিন্নি। তোমরা দুজনেই নির্দিষ্ট সময়ের মধ্যে খাজনা বাবদ অনেক ধান চাল পাঠিয়েছো, এর জন্য আমি খুব খুশি। আগে আপনাকে খুশি করাই তো আমার কর্তব্য। কিন্তু তার মধ্যে অনেক বস্তায় ভেজাল আছে। মানে অনেক বস্তাতে ধান চালের সঙ্গে কাঁকড় মাটি আর নুড়ি মেশানো আছে। সে কি? আমি কিন্তু কোনো ভেজাল বস্তা পাঠাইনি হুজুর। আমিও পাঠাইনি। দুজনেই যদি না পাঠাও তাহলে পাঠালো কে? ভূতে? বলুন বলুন, কে পাঠালো বলুন? ভূতে? সেটা কি করে বলি বলুন তো?
এখন সব বস্তা মিলেমিশে গেছে, তাই আসল অপরাধী যে কে সেটা বোঝা যাচ্ছে না। তবে আপনাদের মধ্যে একজন তো পাঠিয়েছেই। তোমরা যদি নিজেদের দোষ স্বীকার করে নাও তাহলে শাস্তি কমে যাবে, আর অস্বীকার করলে কি যে হবে সেটা তোমরা কল্পনাও করতে পারছো না। জানতাম তোমরা নিজের মুখে কেউ দোষ স্বীকার করবে না, তাই আমি এক গুণিনের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে 2খানা গাছের বীজ দিয়েছেন, আর সেই বীজ এখন আমি তোমাদের দেবো। গাছের বীজ নিয়ে কি করব জাহাপানা? তবে পুঁতবে। গুণিন বলেছেন যার মনের মধ্যে পাপ আছে, মানে যে বস্তায় কাকড় মিশিয়েছে, এই বীজ থেকে কখনোই গাছ বের করতে পারবে না। আর যে নির্দোষ, একমাত্র তার বীজ থেকেই গাছ বের হবে। উজির, আদেশ করুন জাহাপানা। ওদের একটা করে বীজ দিয়ে নিজেদের রাজ্যে পাঠিয়ে দাও। আমি এক্ষুনি দুজনের হাতে 2টো বীজ ধরিয়ে দিয়ে যাবার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। আর ওদের বলে দিও ঠিক 1 মাস বাদে টপ শুদ্ধ গাছ এনে আমায় দেখাতে হবে। গাছ দেখাতে পারলে বেঁচে গেল, আর না দেখালে মৃত্যু। হে মা, বীজ থেকে যেন গাছ বের হয়। আমার মুখ রক্ষা করো মা। এত এত উতলা হচ্ছেন কেন? আপনি তো কোনো পাপ করেননি। দেখবেন বীজ থেকে গাছ ঠিক বের হবে। হ্যাঁ মহারাজ, দেখবেন নিয়ম মতো 2-4 দিনের মধ্যেই অঙ্কুর বের হবে। হলেই ভালো, আর না হলে? না হলে আপনার কি খুব আমোদ হবে মন্ত্রী মশাই? না না, আমোদ হবে কেন? মানে মহারাজের শাস্তি মানে তো আমাদেরই শাস্তি, তাই না মহারাজ? নবাবের কোপে পড়ে মহারাজের গর্দান গেলে ওই নবাবকেই আচ্ছা করে তৈলমর্দন করে কৃষ্ণনগরের সিংহাসনে বসতে হবে আমাকেই। হ্যাঁ, দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। মহারাজ, আমাদের ডেকেছেন? আর ডেকেছেন? আমার তো সর্বনাশ হয়ে গেছে মন্ত্রী। 15 দিন হয়ে গেল। দেখো দেখো, এখনো বীজ থেকে অঙ্কুর বের হয়নি। তাই তো, এটা তো বড় চিন্তার কথা। এই মৌকায় গোপালকে পেঁচে ফেলতে হবে। আচ্ছা গোপাল, এবার তো বস্তা ভরার দায়িত্বে ছিলে তুমি। সত্যি করে বলো তো, তুমি আবার চালে ডালে কাঁকড় মিশিয়ে দাওনি তো? কি বলছেন আপনি? আরে চালে ডালে আমি কেন কাকড় মেশাতে যাব? না মানে মানুষের মন তো, হয়তো লোভে পড়ে এমনটা করে ফেলেছো। এটা করে আমার লাভ? এ তো খুব সোজা অঙ্ক। মানে যতখানি কাঁকড় মেশালে ততখানি চাল ডাল নিয়ে গিয়ে ঘরে তুলে ফেললে। বাজে কথা মহারাজ, বিশ্বাস করুন এমন কাজ আমি করিনি মহারাজ। তাহলে 15 দিন কেটে যাবার পরও বীজ থেকে অঙ্কুর বের হচ্ছে না কেন? কেমন দিলাম গোপাল? সেদিন বাজারে আমার বাহাতের বাড়তি রোজগার করা নিয়ে অনেক কথা শুনিয়েছিলে। এবার ঠেলা সামলাও। কি হলো গোপাল, তুমি তো এত কথা বলো, তা এখন চুপ করে আছো কেন? আমার মনে হয় বীজটা নিষ্ফলা, মানে বন্ধা। এ বীজ থেকে গাছ হবে না মহারাজ। কি আমার বীজ বিশারদ এলেন রে, অমনি ফট করে বলে দিলেন এটা নিষ্ফলা বন্ধা বীজ। বলি, বীজ আবার কখনো বন্ধা হয় নাকি? হয় মন্ত্রী মশাই, বীজকে নুন জলে 2-1 দিন ভিজিয়ে রাখলেই বীজ বন্ধা হয়ে যায়। নবাবের আর খেয়ে দে কাজ নেই, তিনি এত সব করতে যাবেন। আর তিনি এসব করতে যাবেনি বা কেন? হয়তো তার অন্য কোনো উদ্দেশ্য আছে। আর একটাও বাজে কথা নয়, আমি বেশ বুঝতে পেরেছি। এইসব কুকাজের মূলে হচ্ছে তুমি। উফ, আমার না মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে। কেন যে তোমার মতো একটা জোচ্চোরের হাতে আমি এই দায়িত্ব দিয়েছিলাম। মহারাজ, আমি এখনো বলছি আমি নির্দোষ। আবার কোথা? যাও যাও, এই মুহূর্তে দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। কি হলো, মহারাজের কথা তোমার কানে গেল না? যাও, চলে যাও। আর যাবার আগে শুনে যাও, আমি কিন্তু তোমায় সঙ্গে করে মুর্শিদাবাদে নিয়ে যাব। নবাবকে বলে যথাযথ শাস্তির ব্যবস্থা করব তোমার। যাও যাও। দেখলেন তো মহারাজ, আমার কিঞ্চিত দেরি হচ্ছিল বলে কার হাতে তুলে দিয়েছিলেন এত বড় দায়িত্ব।
কি হলো মহারাজ, কিছু বলুন। আচ্ছা মন্ত্রী, গোপালের কথা মতো বীজটা কি সত্যি সত্যি নিষ্ফলা? মানে বিজ্ঞানীও এখনো কৃষ্ণনগরে নেই। সে থাকলে না হয় তাকে দিয়ে পরীক্ষা করিয়ে নেওয়া যেত। এখন এখন যে কি করি? এসব নিয়ে কোনো চিন্তা করবেন না মহারাজ, আরে আমি তো আছি, আপনার মুশকিল আসান। শুনুন, আমি এক বীজ বিশারদকে চিনি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, সে যেন তেন প্রকারেণ এই বীজ থেকে ঠিক গাছ বের করে দেবে, আর সেই গাছ নিয়ে আপনি ড্যাং ডেঙিয়ে নবাবের কাছে গিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে আসবেন। আহ, তাহলে আর দেরি করছো কেন? যাও যাও যাও, এক্ষুনি তার কাছে যাও। কিন্তু সে তো খালি হাতে কিছু করতে চাইবে না। তো কত দিতে হবে তাকে? ধরুন এই 500 মোহর। ঠিক আছে ঠিক আছে, রাজকোষ থেকে নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। হ্যাঁ, কেমন ফোকটছে 500 মোহর রোজগার হয়ে গেল। একেই বলে কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। হ্যাঁ, ভেতরে আসবো রানীমা? হ্যাঁ হ্যাঁ, এসো। আচ্ছা গোপাল, এসব কি শুনছি? তুমি নাকি? বিশ্বাস করুন রানীমা, আমি নির্দোষ। ওই মন্ত্রীর কথা শুনে সেটা আমিও বুঝতে পেরেছি, কিন্তু উপায়? আমি মহারাজকেও বলেছি, এখন আপনাকেও বলছি, নবাব কোনো বন্ধা বীজ দিয়ে মহারাজের সততা পরীক্ষা করতে চাইছেন। ওদিকে মন্ত্রী তো মহারাজের কাছ থেকে 500 মোহর নিয়ে একটা গাছ নিয়ে এসেছে। সেটা একবার দেখতে পারি? এসো আমার সঙ্গে। কি এ তো লাউ গাছ, কিন্তু নবাব যেটা দিয়েছিলেন সেটা তো যতদূর মনে হয়েছিল তেঁতুল গাছের বীজ। তাই তো রানীমা, আমি হলফ করে বলতে পারি এ গাছ নিয়ে গেলে মহারাজ কিন্তু ধনে প্রাণে মারা যাবেন। তাহলে কি করব এখন? মহারাজের যাবার দিন যেমন করেই হোক টপ থেকে এই গাছটা উপড়ে ফেলে দেবেন। আমি এখন যাই রানীমা, যে কোনো মুহূর্তে মহারাজ আবার এসে পড়তে পারেন। আসছি তাহলে রানী। সাবধানে যাবেন। কেন সাবধান কেন? আর তো বিপদের কোনো ভয় নেই। গোপাল আমার সাথে শত্রুতা করলেও মন্ত্রী তো আসল কাজটা করেই দিয়েছে। আমার টবে শুধু বীজ থেকে অঙ্কুরি বের হয়নি, লাউ গাছ যে লাখ 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 করে বেড়ে উঠেছে। নবাব দেখবেন আর নির্দোষ বলে আমায় ছেড়ে দেবেন। কি আমার গাছ! হায় হায় হায়, এ তো টপ থেকে কেউ উপড়ে নিয়ে চলে গেছে। এখন এখন আমি কি করব? মন্ত্রী, ও মন্ত্রী, দেখো দেখো দেখো, টব আছে, গাছ নেই। তাই তো, কে করলো? কি করে বলবো? তাহলে কি হবে? কি আর হবে, আমার গর্দানটাই যাবে। তাতে আমার ভালো হবে, তোমার গর্দান গেলে রাজা হব আমি। হ্যাঁ, আমি বলছি যা হয়েছে তাতে হয়তো আপনার আমার সকলের ভালোই হবে। যান, ওই খালি টব হাতে করে নবাবের কাছে যান। আরে খালি হাতে গেলে তোমার মাথার সিঁদুর, হাতে শাঁখা পলা সব যে চিরকালের মতো খালি হয়ে যাবে রানী। তবুও বলছি, নির্ভয়ে গিয়ে সত্যের মুখোমুখি দাঁড়ান। তাহলে যাই, কিন্তু কিন্তু গোপাল কোথায়? ওকে আমি ছাড়বো না। তাই তো ওকে ধরে এনে রথে দাঁড় করিয়ে রেখে দিয়ে এসেছি। পালাবার কোনো পথ নেই, কারণ রক্ষীরা ওকে পাহারা দিচ্ছে। গোপাল, আজই মনে হচ্ছে তোমার শেষ দিন, কারণ আমার ঘাড়ে দোষ এসে পড়লে আমি কিন্তু সব দোষ তোমার ঘাড়ে চাপিয়ে দেব। যথাজ্ঞা মহারাজ। তবে একটা কথা, যা ঘটেছে সেটাই বলবেন, কারণ চিরকাল সত্যেরই জয় হয় মহারাজ। এই তুমি থামাতা। বীজ থেকে গাছ হয়েছে? হ্যাঁ মহারাজ, এই এতখানি একটা তেঁতুল গাছ। বহুত খুব, নিয়ে এসো নিয়ে এসো। মন্ত্রী, গাছ নিয়ে এসো। এই যে হুজুর।
বহুত খুব কৃষ্ণচন্দ্র, তোমার গাছের কি খবর? বীজ থেকে গাছ হয়নি হুজুর। তাহলে দেখলেন তো জাহাপনা, আমরা নির্দোষ আর ওই কৃষ্ণচন্দ্রই দোষী। খামোশ! আর একটা কথা বললে না, ধর থেকে মুন্ডু আলাদা করে দেবো। তোমাদের যে বীজ দিয়েছিলাম তার থেকে কোনোদিনও গাছ বের হতে পারে না, কারণ ওগুলো নুন জলে ভিজিয়ে আমি নির্বীজ করে দিয়েছিলাম। কিন্তু আপনি এটা করলেন কেন? এটা ছিল আমার একটা চাল। আমি জানতাম যে দোষী সে নিশ্চয়ই আমার ফাঁদে পা দিয়ে অন্য একটা গাছ এনে আমায় দেখাবে। দেখলেন তো মহারাজ, আমার কথা মিলল কিনা? আমায় ক্ষমা করে দিন জাহাপানা, কথা দিচ্ছি এমন অপরাধ আর কোনোদিন করব না। কৃষ্ণচন্দ্র, তোমার সততার পুরস্কার হিসেবে তুমি পাবে ৫,০০০ মোহর আর ৩ বছরের জন্য খাজনা মুকুব। আসলে আমিও আমার মন্ত্রীর কথায় আপনার পাতা ফাঁদে পা দিতে যাচ্ছিলাম, কিন্তু গোপালের জন্যে আমি রক্ষা পেলাম। যা, এবারেও আমে দুধে মিশে গেল। গোপাল, ও গোপাল, আমি না বুঝে তোমায় সন্দেহ করেছিলাম। আমায় তুমি ক্ষমা করে দাও গোপাল। আমার কি হবে জাহাপানা? কি হবে? মুন্ডু না নিলেও তুমি আর তোমার মন। গোপাল সময়ে উপস্থিত হয়েছে, নইলে বেটাকে রাজসভায় ত্রিসীমানায় দেখা যেত না। এই শুরু হলো মন্ত্রীর শয়তান। ভুল করছো মন্ত্রী। আমি বেশ কিছুদিন আগেই বলেছিলাম সভার সভাসদরা কে কিরকম কাজ করছে সে ব্যাপারে জিজ্ঞাসা করব, আর তার মধ্যে তুমিও পড়ো। আমি? হ্যাঁ, কেউ বাদ নেই, আমি নিজেও না। মহারাজ, কত কাজ আমাকে করতে হয় সে তো আপনি জানেন। খেটে খেটে রোগা হয়ে গেলাম, তবে আর জিজ্ঞাসা করে লজ্জা দিচ্ছেন কেন? মন্ত্রী এত রোগা যে অনেক লোকের মাঝে চোখে পড়েন না, তেমনি মন্ত্রী অনেক কাজ করেন, তবে সেগুলো আমরা চোখে সেরকম দেখতে পাই না। এই যা। এখন বাক বিতণ্ডার সময় নয়, প্রজা পালনই হলো রাজধর্ম। আশা করি এখন প্রজারা কৃষ্ণনগরে সুখে শান্তিতেই আছে। তবে ভবিষ্যতে কোনো শত্রুর মোকাবিলা করতে, বিশেষ করে বিদেশি শত্রু হলে আমরা কতটা প্রস্তুত সেটা আমি জানতে চাইবো আমাদের সেনাপতির কাছে। আমি সেনাদের এমন ভাবে সাজিয়ে রাখছি যাতে যে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতিতে তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে পারে। যদি আমাদের কোনো সেনা আহত হয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে যুদ্ধক্ষেত্র থেকে বার করে আনবার জন্য আমাদের কিছু সেনা সব সময় প্রস্তুত থাকবে। বেশ বেশ, এভাবেই প্রস্তুত থাকো। আর জ্যোতিষী, এবার তুমি বলো। মহারাজ, আমার গণনায় আর নতুন কিছু আবিষ্কার করার নেই। কৃষ্ণনগরে যে কোনো বিপদই আসুক না কেন, আপনি সফলভাবে সেই বিপদ কাটিয়ে উঠবেন। তবে তবে কি? তবে গণনায় আমি দেখছি হ্যাঁ, আপনার প্রশাসনের কেউ সর্বদাই নিজের লোভের জন্য আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তবে সে সফল হবে না। কি মহারাজ, আপনি বুঝুন, জ্যোতিষী কি সাংঘাতিক কথা বলছেন। জ্যোতিষী এ কথা আগেও বলেছে মহারাজ, তবে কিনা এই কথাটাতে মন্ত্রী মশাই সব থেকে বেশি চিন্তিত হয়ে পড়েছেন মনে হচ্ছে। কারণ তোমার থেকে এই রাজ্যের প্রতি আমার চিন্তা অনেক বেশি। গোপাল, তোমরা এখন চুপ করো। আমি ওই কথার গুরুত্ব বুঝেছি মন্ত্রী, সেজন্যই তো আমি রাজ্য ছেড়ে এখন কোথাও যাচ্ছি। এবার সভাকবি, তুমি বলো, তুমি কি করেছো? আমি একটা সম্পূর্ণ কবিতা রচনা করেছি। বেশ বেশ বেশ, তা দু চার ছত্র শোনাও দেখি, কি লিখেছো? আজ্ঞে মহারাজ, এক্ষুনি শোনাচ্ছি। যদি সুখে থাকে প্রজা, শান্তি থাকে রাজ্যে, মন্ত্রী শান্তি থাকেন যদি শুধুই মহৎ কার্যে, যদি থাকে মাথার ওপর দয়ালু রাজার হাত, তবেই বুঝবে সবার পেটে রয়েছে গরম ভাত। সাধু সাধু সাধু। বেশ বেশ, এবার বলো দেখি বিজ্ঞানী, তুমি কি আবিষ্কার করেছো? মহারাজ, আমি একটা যুগান্তকারী আবিষ্কার করতে চলেছি। যদি সেটা সম্পূর্ণ হয় তাহলে এই রাজবাড়ির অনেকের খাটনি কমে যাবে। তাই? তা কিরকম? আমি যান্ত্রিক মোটর গাড়ির যন্ত্রাংশের নকশা করেছি। তবে এখনো বাকি আছে কিছুটা।
মানে জিনিসটা কিরকম? এটা যন্ত্রচালিত গাড়ি। এই গাড়ি চালাবে যন্ত্র। কোনো গরু মোষ ঘোড়া এই গাড়ি চালাতে প্রয়োজন হবে না। বলো কি বিজ্ঞানী, এই যে সত্যি এক ভয়ঙ্কর আবিষ্কার। এরকম একটা গাড়ি হলে মহারাজ আমি আর কোথাও হেঁটে যাব না, বিশেষ করে বাজারে। কোমরে বড় যন্ত্রণা হয় মহারাজ। চেহারার যে অবস্থা হয়েছে বুঝতেই পারছেন। বেশ বেশ, আচ্ছা বিজ্ঞানী, তুমি যত শিগগিরই পারো এরকম একটা গাড়ি বানিয়ে ফেলো দেখি। নিশ্চয়ই মহারাজ। ঢং দেখে আর বাঁচি না। তবে একটা জব্বর পরিকল্পনা মাথায় এসেছে। আহ 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 হোয়াট এ সারপ্রাইজ! আজকে কৃষ্ণনগরের মন্ত্রী আমাদের ডেরায়। একটা দারুণ খবর আছে, যেটা শুনলে আপনারা চমকে চমচম হয়ে যাবেন। দেখলে রসগোল্লা আর পেলে তো মিষ্টি দই। দেখো, এইসব খেতে আমরা বড্ড ভালোবাসি। তুমি কি নিয়ে এসেছো? না না, এসব তো আপনারা আমাকে খাওয়াবেন যদি আমি একটা জিনিস এনে আপনাকে দিই। কি জিনিস, কি জিনিস? নকশা, যন্ত্রচালিত মোটর গাড়ির নকশা আমাদের বিজ্ঞানী বানাতে চলেছেন। Oh my God, really? এইসব ইনোভেটিভ জিনিস আমরা এক্ষুনি চাই, তবেই তো এখানে বিজনেস করতে পারবো। তোমাকে টাকায় ভরিয়ে দেবো, রসগোল্লা মিষ্টি দই সব খাওয়াবো, শুধু এই নকশা আমাদের চাই। Yes. ঠিক আছে, হয়ে যাবে। সন্ধ্যে বটা ঘটা, তোদের খুব মন দিয়ে কাজটা করতে হবে। কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে। কি যে বলেন মন্ত্রী মশাই! খুব সোজা কাজ। বিজ্ঞানীর বাড়িতে ঢুকে নকশাটা চুরি করে নিয়ে আসবে। ঠিক আছে ঠিক আছে, আজ রাতেই হয়ে যাবে। সোজা এনে আমার হাতে দিবি। বুঝলে গিন্নি, আমি তো ভাবতেই পারছি না গরু মোষ ছাড়াও গাড়ি চলবে, যন্ত্র নাকি টেনে নিয়ে যাবে। ম্যাগো, এ তোমাদের বিজ্ঞানীদের কি রকম আবিষ্কার! হ্যাঁ, বলি যান্ত্রিক গাড়ি কি ভূতে চালাবে? হ্যাঁ, আহা গিন্নি, দেখাই যাক না কি হয়। তুমি আর আমি ওরকম গাড়িতে চড়ে ঘুরে বেড়াবো। আমি ওই ভূতের গাড়িতে চড়বো না। হ্যাঁ, আহা, তা কেন চড়বে? ও গাড়ির সামনে গরু ছাগল না দেখলে মনে হয় তোমার ঠিক তৃপ্তি হবে না। সে তুমি যাই বলো বাপু, গরুর গাড়ি হলো গরুর গাড়ি। হ্যাঁ, আমার তো বাতের ব্যথায় সেরে গেল গরুর গাড়ির ঝাঁকুনিতে। বোঝো কাণ্ড। কোথায় নকশা দেখতে পাচ্ছিস? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই বাপরে, কত যন্ত্র! এই লোকটা পুরো পাগল দেখছি। উনি না আস্ত পাগল। হ্যাঁ, এখন মনে হচ্ছে ওই মন্ত্রী মশাইও পাগল হয়ে যাবে। এই তো নকশা। বাহ, পেয়ে গেছি। এ তো কিছুই বুঝতে পারছি না। তোরও তো বোঝার দরকার কি রে? হ্যাঁ, এই পাগল বিজ্ঞানী বুঝেছে আর ওই মন্ত্রী মশাই বুঝবে। চ চ চ চ চ। এই যে পুরো নকশা আমার হাতে, এখন আমি দৌড়ে পালাবো। কে 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 সাবাস, দারুণ কাজ করেছিস তোরা। তবে বিজ্ঞানী জেগে গিয়েছিল। তাহলে বুঝেছে যে এটা চুরি হয়েছে। তাতে কিছু যদিও হয়নি, আমার যা কাজ তার মধ্যেই হয়ে যাবে। আমাদের ওই বাকি টাকাটা দেখলি তো কত সহজ কাজ। তোরা খালি টাকা চাইছিস। হুজুর, আপনি তো আমাদের ভরসা। সবুর কর, সবুর কর, ঠিক টাকা পেয়ে যাবি। দারুণ মন্ত্রী, দারুণ! তুমি খুব ভালো কাজ করিয়াছো। ইয়েস।
মাই গড, আমার কাছেও এরকম কোনো যন্ত্র নেই যা তোমার এই বিজ্ঞানীর আবিষ্কার। মন্ত্রী তুমি দাঁড়িয়ে থাকো, তোমার কাদের পুরস্কার তুমি পাবে। আমরা ব্রিটিশরা কথা দিলে কথা রাখে, তোমাদের মতো নয়। এক ঘোড়া মোহর তুমি আজ পাচ্ছ মন্ত্রী। আপনাদের অশেষ কৃপা। তোমাকেও ধন্যবাদ। বিজ্ঞানীকে দেখতে পাচ্ছি না। মহারাজ, মনে হয় বিজ্ঞানী একেবারে ওই যন্ত্রচালিত গাড়ি করেই রাজসভায় আসবে। মহারাজ, বিজ্ঞানী কিন্তু সচরাচর দেরি করে না। এ কি বিজ্ঞানী, এ কি তোমার অবস্থা? তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার একদিনেই 10 বছর বয়স বেড়ে গেছে। আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ। সর্বনাশ? কি সর্বনাশ? কে করেছে তোমার সর্বনাশ? কে করেছে মহারাজ বলতে পারবো না, তবে সর্বনাশের কারণ হলো আমার যন্ত্রচালিত গাড়ির সম্পূর্ণ নকশা চুরি হয়ে গেছে। সে কি? কাল রাতে আমার বাড়িতে চোর এসেছিল। হ্যাঁ, তারা এসে আমার নকশা চুরি করেছে। হ্যাঁ, সেই চোর দুটোকে তুমি চিনতে পেরেছো? রাতের অন্ধকারে আমি ভালো বুঝতে পারিনি মহারাজ। সারা রাত ধরে আমি খালি ভেবেছি আমি কি করব। ঠিক আছে বিজ্ঞানী, তুমি এখন বসে আগে বিশ্রাম নাও। একটা কথা তোমাকে বলি, যে অন্যের ক্ষতি করে বা চুরি করে আমার রাজ্যে কিন্তু কেউ পার পায় না। নির্ভুল মহারাজ, এটা আপনি ঠিক কথা বলেছেন। এমন ভাবে গোপনে কাজটা সেরেছি, আপনি কেন কাকপক্ষীতেও টের পাবে না। আমি এই নকশা চুরির তদন্ত ভার গোপালের হাতে দিতে চাই। কি গোপাল, তুমি রাজি আছো তো? রাজি মহারাজ। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ। মাফ করবেন মহারাজ, কিন্তু আপনি গোপালকে কি করে এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজের ভার দিলেন তা জানতে পারি কি? যেখানে ও এত মোটা, দিনের পর দিন খেয়ে খেয়ে আরো বড় ভুঁড়ি করছে, সেখানে আপনি... আমার মনে হলো গোপাল পারবে, তাই। কি করে পারবে মহারাজ? তদন্তের কাজে কত এদিক ওদিক দৌড়ে যেতে হয়, সেসব কি গোপাল পারবে? ওর তো নড়তে চড়তেই 6 মাস। তাও ভাগ্য ভালো বলনি যে আমার 18 মাসে বছর। ঠিক তাই, তোমার সম্পর্কে সেটাই বলা উচিত ছিল। মহারাজ, আপনি আমার চেহারা আর গোপালের চেহারার একবার তুলনা করুন। আমি কত পাতলা, কত জোরে দৌড়াতে পারি, আর গোপাল... মন্ত্রী, আমি গোপালকেই এই তদন্তের কাজে উপযুক্ত মনে করছি। এই নিয়ে আর কোনো কথা শুনতে আমি পছন্দ করছি না। আমার আর কি, আমার যা মোহর পাবার হয়ে গেছে, সেই সব নিয়ে আমি এখন আনন্দে থাকি। মন্ত্রীর নিশ্চয়ই কিছু বাজে মতলব আছে, ওকে একটু চোখে চোখে রাখতে হবে। কে হতে পারে নকশা চোর? চোর সব ছেড়ে বিজ্ঞানীর নকশা চুরি করলো কেন? না, এখানে চোরদের ওপরেও বড় কোনো মাথা কাজ করছে বলে মনে হচ্ছে। নাতি নাতনিদেরও একটু বলে রাখা দরকার, সবাইকে সতর্ক। এই তোরা শোন, এদিকে শোন। কিছু খাবার দেবার জন্য তোদের ডাক দিইনি, একটা বিশেষ দরকারে ডেকেছি। ও দাদু, কি বলবে বলো তাড়াতাড়ি, আমরা তো এখন খেলছি গো। কোনো সন্দেহজনক লোককে দেখলেই আমাকে খবর দিবে, ঠিক আছে? কেন গো দাদু, এখানে কি সেরকম কেউ ঘুরে বেড়াচ্ছে? আমার তো তাই মনে হয়। সাবধান, চোখ কান খোলা রাখবি, আর কিছু বিপদ বুঝলেই আমাকে খবর দিবি। যে কোনো অচেনা লোক দেখলেই সন্দেহ করব তো? হ্যাঁ, কোনো অচেনা উটকো লোক দেখলেই খবর দিবি, ঠিক আছে? ভাবা যাচ্ছে না যে গোপাল এসেছে আমার বাড়িতে তদন্তের কাজে। সেরকম হলে তদন্তের কাজে আমাকে রাজার কাছেও যেতে হতে পারে। ভালোই আছো গোপাল, হ্যাঁ? তদন্তের কাজে এদিক ওদিক মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছ, সে কাজের কাজ হোক চাই নাই হোক। মন্ত্রী মশাই, আপনি এত সুন্দর জিনিস কোথায় পেলেন?
এ তো আমাদের দেশের তৈরি বলে মনে হচ্ছে না। এটা আপনি কোনো বিদেশির কাছ থেকে কিনেছেন নাকি? হ্যাঁ, আমার এক বন্ধু আমাকে দিয়েছে। বাবা, এত দামি জিনিস আপনার বন্ধু এনে দিয়েছে? কে সে? সবাইকে কি তুমি চিনবে নাকি? আপনি এটা কবে কার কাছ থেকে পেয়েছেন? আর ওই সুন্দর কলসিটা? ওটাও আমার এক বন্ধু দিয়েছে। সে কি কোনো বিদেশি বন্ধু? রাজ্যের মন্ত্রীকে জেরা করতে গেলে মহারাজের কাছ থেকে নির্দেশপত্র আনতে হয় গোপাল, সেটা কি তোমার জানা আছে? বিলক্ষণ, আমি তো জিজ্ঞেস করলাম, তাতেই আপনি ভারী চিন্তায় পড়ে গেলেন দেখছি। আচ্ছা, এখন চলি। আসুন আসুন আসুন, এই ঘোড়ার গাড়িতে তাড়াতাড়ি পৌঁছে দেবো। আসুন আসুন। এদিকে আসুন, এদিকে আসুন। কোথায় যাবেন? এই গাড়িতে আসুন, এই গাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতে যাবে, তবে ভাড়াও খুব কম। এখানে আসুন, এখানে আসুন, কোনো ঘোড়া গরু লাগে না। কোথায় যাবেন? অনেক তাড়াতাড়ি যাবে আমার এই মোটর গাড়ি, চড়ে দেখুন। আমি যাব গঙ্গারামপুর। মাত্র 6 আনা, উঠে পড়ুন, 2 ঘন্টা লাগবে। মাত্র 4 আনা, উঠে পড়ুন, উঠে পড়ুন। আরে উঠে পড়ুন, যেতে যেতে বেলা হয়ে যাবে তো। আপনি এদিকে আসুন, 1 আনা দেবেন, 8 ঘন্টা লাগবে, পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, মাত্র 8 ঘন্টা, আর এত সস্তা? চলো চলো, আমরা সবাই মোটর গাড়িতেই যাব। না, এই বিহিত করতেই হবে। আজ তো ঘোড়াকে দানা পানি খাওয়ানোর টাকাটুকু উঠলো না। সর্বনাশ! হ্যাঁ, ওদের মোটর গাড়ি এইভাবে যদি চলতে থাকে, তাহলে তো আমরা না খেতে পেয়ে পথে বসবো। চলো চলো। হ্যাঁ চল, গোপালের কাছে চলো। এই গোপালের কাছে এই চল। একটা সমাধান করতেই হবে। চল চল চল, চলো চলো। ব্যাপার, তোমরা এই সময় সবাই মিলে আমার বাড়িতে? আপনি কিছু একটা করুন, নইলে আমরা পথে বসবো। সবাই মোটর গাড়ি করে চলে যাচ্ছে, আমাদের গাড়িতে কেউ উঠছে না। মোটর গাড়ি? সেটা কোথা থেকে এলো? আগে ওই গাড়ি ইংরেজরা চালাচ্ছে, আর ওই গাড়িতে গরু ঘোড়া কিছুই লাগে না। আমরা যে পথে বসবো গোপাল ভাই। ইংরেজরা মোটর গাড়ি চালাচ্ছে? ও ও গোপাল ভাই, ও ও গোপাল ভাই, কিছু একটা করো, না হলে আমাদের ওই না খেতে পেয়ে ওই মরতে হবে। কিছু একটা করো, কিছু একটা করো। তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমার কাছে যখন এসে পড়েছো তখন এর সমাধান হবেই হবে। তোমরা এখন নিশ্চিন্তে যাও। অনেক আশা নিয়ে ফিরছি গোপাল ভাই। একদিকে বিজ্ঞানীর নকশা চুরি হলো, আর একদিকে ইংরেজরা মোটর গাড়ি নামিয়ে দিল। বুঝেছি, এ দুয়ে দুয়ে 4 না হয়ে যায় না। কি বুঝছো বিজ্ঞানী? এ আমার নকশার সাথে হুবহু মিলে যাচ্ছে। এই গাড়ি সেই গাড়ি। হ্যাঁ। আচ্ছা বিজ্ঞানী, তুমি বলেছিলে গাড়ির নকশার এখনো কিছু বাকি আছে? হ্যাঁ, একটা যন্ত্র ঠিকভাবে বসিয়ে উঠতে পারিনি, যার ফলে ওটা যদি একবার খুলে নেওয়া হয় তাহলে গাড়ি সম্পূর্ণ অকেজ হয়ে পড়বে। হ্যাঁ। বাহ বিজ্ঞানী বাহ, রাতের বেলায় আমাদের ওই কাজটি করতে হবে। এই সব গাড়ি আমাদের যা করার খুব শিগগির করতে হবে, কেউ যাতে দেখে না ফেলে। আমাদের কি করতে হবে? বুঝেছি। সব কটার খোলা হয়ে গেছে। ব্যাস, কাজ শেষ। আর ওরা ওই গাড়ি সারাতে পারবে না। হ্যাঁ। খুব ভালো, চলো এখন এখান থেকে চলে যাওয়া যাক। এইসব কি?
মাই গড, গাড়ি তো সব খারাপ হইয়া গিয়াছে। ইহা মন্ত্রী চালাকি। উহাকে হয় গাড়ি সারাইয়ে দিতে হবে, নয় আমাদের মোহর ফেরত দিতে হইবে। যাব বাবা, আজকে মোটর গাড়ি কোথায় গেল? আর কি করা যাবে, আজকে তাহলে আমাদের গরুর গাড়িতেই যেতে হবে। অগত্যা কি আর করা, আমাদের তো যেতেই হবে। এখানে দাঁড়িয়ে কিছু হইবে না, চলুন চলুন সবার মন্ত্রীর বাড়িতে। আমাদের টাকা না দিলে আমরা শুট করব। ইয়েস, ও আমাদের চিট করিয়াছে, আমরা উহাকে দেখিয়া লইব। পেরেছি, এরা এখানে কেন? কাম অন মন্ত্রী, বাইরে আইসো। তুমি চিট করিয়াছো, আমাদের টাকা মোহর ফেরত দাও। চিৎকার করছেন কেন আপনারা? তুমি আমাদের মোহর টাকা ফেরত দাও। মানে এটা কি মগের মূল্য নাকি? হ্যাঁ, আমি সব খরচা করে ফেলেছি। তুমি আমাদের নকশা পুরো দাওনি, আমাদের খারাপ গাড়ি দিয়াছো। তোমরা গাড়ি খারাপ করেছো, আবার আমার কাছ থেকে টাকা চাইছো? কিচ্ছু হবে না। কি হবে না মন্ত্রী? মহারাজের গলা, তিনি এখানে এলেন কি করে? গোপাল এসে আমাকে খবর দিল তুমি ইংরেজদের গাড়ির নকশা দিয়েছ। না মানে রাজা, তোমার মন্ত্রী আমাদের মোটর গাড়ির নকশা দিয়েছিল, আমরা তার জন্য মন্ত্রীকে 1 কলসি মোহর দিয়েছি। বাহ, চমৎকার। তাহলে আমার ঘর থেকে হ্যাঁ, মন্ত্রী চুরি করিয়েছিল ছিচকে চোর দিয়ে। কিন্তু তোমার মন্ত্রী এখন আমাদের টাকা ফেরত দিচ্ছে না। কি মন্ত্রী মশাই, সব হজম করে ফেলেছেন তো? মন্ত্রী, তোমাকে আমি শুলে চড়াবো। তবে রে, পালাহিম, কোথায় পালা? আমি তোমাকে গান দিয়া শুট করিব। ওরে বাবা রে, ও ও, কি আছো? কি আছো? বাঁচাও, দাঁড়াও মন্ত্রী, বাঁচাও, কি আছো? বাঁচাও। দাঁড়াও, কি হলো? আয় পালাবে, দাঁড়াও, দাঁড়াও। বিজ্ঞানী, এই যে তোমার নকশা, কিন্তু ওই গাড়িগুলোর কি হবে সেটাই ভাবছি। পড়ে থাক, আমি যেদিন সম্পূর্ণ বানিয়ে উঠতে পারবো সেদিনই সার্থকতা পাবে মোটর গাড়ি। তবে এই গাড়ি বাণিজ্যের জন্য হবে না। ঠিক, তাহলে অত গরু আর ঘোড়ার আর তাদের মালিকদের কি হবে? ওদেরও তো বাঁচাতে হবে, তাই না? ঠিক বলেছো গোপাল, চলো সবাই রাজসভার দিকে যাই। মহারাজ মন্ত্রীকে বেঁধে নিয়ে এলো। কথা কিন্তু আপনার অতি বড় শত্রুও মানতে বাধ্য। আপনার রাজ্যের প্রজারা খুবই সুখে শান্তিতে আর নির্বিঘ্নে আছেন, আর আপনার দরবারে অতি বিচক্ষণ সব সভাসদরাও আছেন। গোপালকে নিয়ে তো কোনো সংশয়ের অবকাশই নেই। চিন্তা হচ্ছে মন্ত্রীকে নিয়ে। সেও যদি গোপালের মতোই বুদ্ধিমান হতো আর দুজনে মিলেমিশে কাজ করত, তাহলে প্রজারা আরো ভালোভাবে দিন কাটাতো। আমি একটা কথা বলি মহারাজ। কি কথা? তুমি তো জানো রানী, আমি বিচলিত বোধ করলে তোমার পরামর্শই আগে নি। ওদের দুজনকে এমন পরীক্ষা নিন মহারাজ, যাতে ওরা বোঝে একসাথে মিলেমিশে কাজ করলে সেটাই ওদের দুজনের জন্যই ভালো। বুদ্ধিটা তো তুমি মন্দ দাওনি, কিন্তু রাজ্যে তো রাজার পরই মন্ত্রীর আসন, আর মন্ত্রী চিরকালই তার দাপট দেখিয়েই কাজ করে এসেছে। সে কি আর গোপালের পরামর্শ মেনে নিয়ে চলবে? তার সাথে মিলেমিশে কাজ করবে? কেন? আপনি যখন কোনো কাজের কুল কিনারা খুঁজে পান না, তখন গোপালই তো আপনাকে পথ বলে দেয়, কি দেয় না? দেয় তো। আমি ওর বুদ্ধি কাজে লাগাই বলে মন্ত্রীও সেটা মেনে নেবে তা ভাবছো কেন? আপনি রাজা হয়ে মানতে পারলে উনিও পারবেন, এবং সেটা আপনাকেই বোঝাতে হবে। কি করলে প্রজারা ভালো থাকবে তার উপায় তো আপনাকেই বার করতে হবে। আমি শুধু পথ বলে দিতে পারি, পথে যেতে গেলে কোন দিক ধরতে হবে সেটা আপনার ব্যাপার। মহারাজকে আজ যেন একটু বিচলিত মনে হচ্ছে। মহারাজ,
আজকাল নিত্য নৈমিত্তিক জিনিসপত্রের যা দাম বেড়েছে তাতে সংসার চালানো দায় হয়ে উঠেছে। যদি বেতনটা একটু বাড়িয়ে দেন তাহলে খুব ভালো হয় মহারাজ। হ্যাঁ, বেটা খালি সুযোগ খোঁজে কিভাবে মাখন দিয়ে মহারাজের কাছ থেকে বাড়তি বেতন আদায় করা যায়, সুযোগ সন্ধানী। ওসব বেতন টেতন বাড়াবো না, আর তোমাদের মধ্যে ঝগড়াটা বন্ধ করো। এমনিতেই একটা চিন্তা মাথায় ঘুরঘুর ঘুরঘুর করছে। মহারাজ, দুশ্চিন্তাগুলো কিন্তু পেটের ভেতরে বুদবুদ করছে, ওগুলো চটপট বার করুন, না হলে এর থেকে বদহজম, অম্বল, চোয়া ঢেকুর এসবের ফলে আপনি কিন্তু খুব শিগগিরই পেটের অসুখে পড়বেন। না, আসলে কাল তোমাদের রানীমা আমায় এমন একটা প্রশ্ন করলেন যে আমি তাকে কোনো উত্তরই দিতে পারলাম না, কারণ আমি তো সেটা সঠিকভাবে জানি না। আর তারপর থেকেই আপনার মাথার পোকাটা নড়তে শুরু করেছে। বেশি কথা বলো না তো গোপাল। মহারাজ, আপনি এই তুচ্ছ ব্যাপারে গুচ্ছ চিন্তা একদম করবেন না, আমি আছি তো। আপনি শুধু প্রশ্নটা বলুন, তারপর দেখুন আমি কিভাবে চট করে আপনার প্রশ্ন শুনে ঝট করে উত্তর দিয়ে দিই। মন্ত্রী মশাইয়ের এত জ্ঞান, এবার তো মনে হচ্ছে রাজপণ্ডিতের আসনটা নড়বড়ে হয়ে যাবে। শান্ত হও, শান্ত হও তোমরা। শোনো, কাল তোমাদের রানীমা আমায় জিজ্ঞেস করলেন মন্ত্রী আর গোপালের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় কে। তো আমি রানীকে কোনো উত্তর দিতে পারিনি, সেই জন্যই আমি ঠিক করেছি তোমাদের দুজনের মধ্যে আমি একটা ছোট্ট পরীক্ষা নেব, আর যে ওই পরীক্ষায় জিতবে সেই আমার প্রিয় পাত্র হবে। হ্যাঁ, পরীক্ষা? পরীক্ষা। কাল সকালে তোমরা দুজন দুটো গাড়িতে করে 10টা করে কলসি নিয়ে ওই দূরে নদীতে গিয়ে জল ভরে নিয়ে আসবে। যার বেশি সংখ্যক কলসি রাজবাড়িতে আসা অবধি জলে ভর্তি থাকবে, সেই আমার প্রিয় পাত্র হবে। জল আনার পরই মহারাজের আসল মতলবটা বোঝা যাবে। আপনি আমায় চেনেন না মহারাজা কৃষ্ণচন্দর, কাল আপনার মন্ত্রীর আমি কি হাল করি আপনি দেখে নেবেন। আপনারও পরীক্ষা নেওয়ার স্বাদ আমি সমাপ্ত করে দেব। বাবা, মন্ত্রীমশাই কালকের পরীক্ষার প্রস্তুতি এখন থেকে শুরু করে দিয়েছেন। আপনাকেও কাল মজা দেখাচ্ছি। এটা কি হলো? আপনি আমার মুখে গলতি ছুড়লেন যে? বারে, মাল কেনার আগে যাচাই করে নিতে হবে না? তা কথাই বলবে খরিদ্দারের সাথে, না মালটাল কিছু বেচবে? হ্যাঁ, কি লাগবে বলুন। গুলতি কত করে তোমার? কটা লাগবে? জটাই লাগুক। একটার দাম কত? একটা 5, 3টে 12। আর 5টা নিলে? 5টা নিলে 20 টাকা। আর তোমাকে যে গুড় কাঠি খাওয়ালাম সেই টাকাটা কাটো। খাওয়ালেন কেন? আমি কি আপনার কাছে গুড় কাঠি খেতে চেয়েছি? গুলতি কিনবো আর তার টিপ কেমন সেটা যাচাই করবো না? এই রইল 19 টাকা, 1 টাকা গুড় কাঠির দাম। আর টিপতে লোক তো মশাই। ও মশাই, আরে কি হলো? আরে 1 টাকা দিয়ে যান। আরে ও মশাই, আরে এই যে ও মশাই, আরে পালাচ্ছেন কেন? বদমাইশ কোথাকার। আরে মন্ত্রী মশাই যে, আপনি এই রোদ মাথায় করে যে আগে আমায় যদি একটা খবর দিতেন, আমি তো পৌঁছে যেতাম। একটা বিশেষ দরকারেই তোমার কাছে আসা, একটু বিপদে পড়ে গেছি, তোমার সাহায্যের দরকার। আরে আরে বলুন না মন্ত্রী মশাই, আপনি এত কিন্তু কিন্তু করছেন কেন? আপনি আমায় আদেশ করুন, দেখুন আমি পালন করি কিনা। শোনো, কাল একটা প্রতিযোগিতা হবে মন্ত্রী মশাই আর গোপালের মধ্যে। বেশ বেশ বেশ, আমরাও দেখবো সেই প্রতিযোগিতা। তার জন্য আমাকে কেন দরকার পড়লো? তোমাকে আজকের মধ্যে 10টা 20টা মাটির কলসি বানাতে হবে। 20টা?
আজকের মধ্যে? হ্যাঁ, 10টা মন্ত্রী মশাইয়ের জন্য আর 10টা গোপালের জন্য। তা সে কোথায়? গোপাল সে এলো না কেন? আসবে, গোপাল এসে পৌঁছানোর আগেই আমি এলাম তোমার সাথে একটু মানে সামান্য দরদাম সেরে নিতে। দরদাম আর কি করব আপনাদের সাথে? 10টার দামে 100 টাকা দেবেন? গোপালেরটা নিশ্চয়ই গোপাল দেবে। শোনো, আমি আমার 10টার দাম 200 টাকা দেব, আর গোপালের থেকে তুমি 50 টাকা নিও। একই জিনিসের 2 রকম দাম কেন রাখবো হুজুর? জিনিস একই রকম তো তুমি বানাবে না, আমার কলসিগুলো পোড়া মাটি দিয়ে বানাবে। আর গোপালের কলসিগুলো? ওগুলো কাঁচা মাটি দিয়ে বানিয়ে তার ওপর ভালো করে রং করে দেবে। তাহলে তো জল ভরতে গেলেই। ওইটাই তো চাই, রাজবাড়ি আস্তে আস্তে যেন সব মাটি গলে যায়। গোপাল তো অন্য কারোর থেকেও কলসিগুলো কিনতে পারে। সেই জন্যই তো অর্ধেক দামে তুমি ওগুলো ছাড়বে, আর বাকি টাকাটা তো মন্ত্রী মশাই পুষিয়েই দিচ্ছেন তোমায়। কি কানে ঢুকলো কথাগুলো নাকি? পরিমাণটা একটু বাড়াতে হবে এই আর কি। একদিনের মধ্যে এতগুলো কলসি বানানো, তার মধ্যে আবার 2 ধরনের মাটি দিয়ে, তার মধ্যে গোপালের কাছে ধরা পড়ার ভয়ও তো একটা আছে। বেটা ঝোপ বুঝে কোপ মারছে। কি আর করা যাবে, দর বেশি দিতে হবে, সময় নেই হাতে বেশি। গোপাল যখন তখন এসে পড়বে। ঠিক আছে, তোমাকে 300 টাকা দেব, কিন্তু যেমন যেমন বলেছি তেমনটাই করা চাই। আগে হ্যাঁ, কোনো চিন্তা করবেন না হুজুর, আপনার কথা মতোই কাজ হবে। কাল সকাল সকাল আমরা আসবো, কেমন? মনে আছে তো কটা করে বানাবে? আগে হ্যাঁ, 10টা করে। এই দেখ ন্যাপলা, গুলটে, পুঁটি, তোদের জন্য কি এনেছি। দেখি দেখি দাদু কি এনেছো দেখি। আরে বাস, গুলতি! তা দাদু, আজ আমাদের হঠাৎ করে গুলতি উপহার দিচ্ছ যে? নিশ্চয়ই কিছু করতে বলবে, কিন্তু হ্যাঁ, এবারে আমাদের ওই রসগোল্লা না খাওয়ালে আর কিচ্ছুটি করব না। আরে হবে হবে হবে, সব হবে। রসগোল্লা, সন্দেশ, পান্তুয়া সব হবে। তার আগে এই গুলতি দিয়ে কি করতে হবে সেটা শোন। কি করতে হবে দাদু? বলি এই বয়সে কি ভীমরতি হয়েছে? হ্যাঁ, বাচ্চাদের এসব কি শেখাচ্ছ? আহা, তুমি যাও তো এখান থেকে গিন্নি। এগুলো যে কতটা কাজের জিনিস সেটা তোমাকে পরে বলছি। শোন, এক চোখ বন্ধ করে আগে নিশানাটায় টিপ করবি, তারপর এইভাবে পাথর নিয়ে টেনে ধরবি, এইভাবে। কি মজা, কি মজা! আম পড়েছে, আম পড়েছে, আম পড়েছে। হুররে! হায় 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 রে! আমগুলো দিয়ে আচার করব ভেবেছিলাম, সব দিল শেষ করে। হ্যাঁ, আহা, আরে গিন্নি, তোমাকে আমি বাজার থেকে আম কিনে এনে দেবো খন। তুমি যা হার কিপটে লোক, আমাকে বিশ্বাস করতে হবে তোমার কথা? হ্যাঁ, তখন থেকে বলছি এ সমস্ত জিনিস বাচ্চাদের শেখাতে নেই। তাকে শোনে আমার কথা? হ্যাঁ, ও দিদা, আমাদের এসব কিচ্ছু শেখাতে হয় না। দেখবে আমরা গুলতি চালনায় কেমন ওস্তাদ। দেখবে আরেকটা আম পারবো। ওরে বাবা রে, আমায় মেরে ফেললো রে! ওই ওই ওই, আমার মাথায় ফেলে টাক ফাটিয়ে দিল রে! আই আই আই, আমি তোদের আজকে ছাড়বো না, কিন্তু ছাড়বো না। এই শোন 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 শোন। ওরে তোরা পালা, তোদের সাথে আমি পরে দেখা করে নেব। এই 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 এই, তোরা দৌড়া বলছি। এই 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 নেপলা, এই গুলটে, এই পুটি, দৌড়া। এই তোরা চিনিস তো রাস্তাটা? হ্যাঁ, চিনি। এক একজন এক একটা ঝোপের আড়ালে থাকবি, দেখবি কেউ যেন তোদের দেখতে না পায়। আমরা পারবো দাদু, কোনো চিন্তা করো না।
তোলো না তোলো, ভালো করে জল তোলো। সব জলই যেতে যেতে কর্পূরের মতো উবে যাবে, কলসি জল সবই একাকার হয়ে যাবে। হ্যাঁ, যান না যান, আগে আগে যান, জিতবেন না প্রতিযোগিতা। যেতে যেতেই সব কলসি ফুটুস। একই সর্বনাশ! হায় 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 হায়, আমার সব কটা কলসি ভেঙে টুকরো টুকরো করে দিল। এ নিশ্চয়ই গোপালের সাঙ্গপাঙ্গদের কাজ। কি কলসিগুলো সব গেল কোথায়? এদি শুধু কাদামাটি পড়ে আছে। এই ঠিক মন্ত্রীর কাজ, বেটা কুমোরকে কিছু করে হাত করেছে। তাই তো বলি, কুমোর কলসির এত কম দাম কেন নিল? তোমরা দুজনে তাহলে আজ একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে তোমরা যদি দুজন আলাদা আলাদা ভাবে কাজ করো তাহলে কিন্তু তোমরা দুজনেই দুজনের কাজে সব সময় বাধা দিতে থাকবে। কিন্তু যদি তোমরা দুজন একসাথে মিলেমিশে কাজ করো তাহলে সেটা তোমাদের দুজনের পক্ষেই মঙ্গল। কিন্তু মহারাজ, আমাদের দুজনের জন্য সেটা মঙ্গল হলেও আপনার কিন্তু এতে ঘোর বিপদ হবে। আচ্ছা, তাই বুঝি। তা বেশ, তো বাজি রইল তোমার সাথে। দেখি তোমরা দুজনে মিলে আমার কেমন ঘোর বিপদ আনতে পারো। হ্যাঁ, তা বেশ, তো এবার না হয় একজোট হয়েই যুক্তি করুন আপনারা। আমরাও তো দেখি কার বুদ্ধি বেশি। রাজামশাইয়ের একার না তোমাদের দুজনের? শোনো, এই আমি বলে দিলাম, আমি কিন্তু এই মন্ত্রীর দলেই থাকবো। হ্যাঁ, উনি যা বলবেন শুনবো, কিন্তু সেনাপতি হয়ে ওই গোপালের কথা শুনবো না। গোপালকেই মন্ত্রীর কথা শুনে চলতে হবে। তা তো ঠিকই, শুনতে হবে বই কি। মন্ত্রী বলে কথা, তার কথার তো আর অন্যথা করা যাবে না। গোপালের বুদ্ধি কিন্তু মন্ত্রীকেও টেক্কা দেয়। তবু মন্ত্রী বলে কথা, তো কি করে তাকে টপকে ওই গোপালের দলে গিয়ে নাম লেখাই? এ তো তাহলে ওই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হবে। আর তাছাড়া আমাদেরও তো পদমর্যাদা বলে একটা ব্যাপার রয়েছে নাকি? তা যথার্থ বলেছেন। আমরা প্রজাদের কাছে তো আর নিজেদের হাস্যকর করে তুলতে পারি না। ওই যে শুরু হয়ে গেছে মন্ত্রীর লোকেদের কুটনামি। এরা সব মন্ত্রীর তোষামতকারীর দল। আরে এটা বোঝে না এরা মন্ত্রীর এত বুদ্ধি কোথায় গোপালের মতো। আরে এরা হচ্ছে সব আকাট মূর্খের দল, ওই মন্ত্রীর মতোই। জ্যোতিষীর ঘটে কিছু বুদ্ধি সত্যি আছে ভেবেছিলাম, এখন দেখছি তার মাথাতেও গোবর পোড়া। আমরা মন্ত্রীর কথা কিছু শুনবো না, আমরা গোপালের কথা মতোই চলবো। হ্যাঁ, কই গো গিন্নি, চান করে তো মাথা মোছাও হয়ে গেল। আজ কি দুমুঠো ভাত পাবো না নাকি? আজ রান্না বান্না কিছু হয়নি। হ্যাঁ, সে কি, কেন? বলি, বাচ্চারা যে তোমাকে প্রতিযোগিতায় সাহায্য করলো, তার কোনো দামই কি ওরা পাবে না? হ্যাঁ, তা কি দাম চাই ওদের? কেন, ওদের আজ কিছু ভালো মন্দ খাওয়াতে হবে। হ্যাঁ, তুমি নাকি বলেছিলে ওদের রসগোল্লা সন্দেশ খাওয়াবে। ওরা
যে ওই ঝোপে ঝাড়ে বসে থেকে ওইভাবে কলসিগুলো তাক করে ভাঙলো, বলি তার কি কোনো দাম দেবে না তুমি? এই এই বুড়ো, দাম দেবে কিনা বলো? হ্যাঁ, না হলে কিন্তু আজ থেকে ওরা অনশনে বসবে। হ্যাঁ, বেশ, তাই হবে। কি ব্যাপার গোপাল, তুমি এত রাতে? মন্ত্রীমশাই, আমার মাথায় একটা চমৎকার পরিকল্পনা এসেছে, যা দিয়ে রাজামশাইকে কাবু করে ফেলা যাবে। রাজামশাইকে কাবু করে তাঁবুতে পাঠিয়ে তারপর তুমি কি তার সিংহাসনে বসবে গোপাল? মাছি, ছি 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 ছি, কি যে বলেন মন্ত্রীমশাই, আপনি থাকতে আমি হব রাজা? আপনি তো পদমর্যাদায় রাজামশাইয়ের পরেই। ইয়ে বলতে নেই, ওই রাজামশাইয়ের কিছু হয়ে গেলে তো। কি সব অলক্ষণে কথা বলছো? না না না, অলক্ষণে নয়, অলক্ষণে নয়, আমি বাস্তববাদী মানুষ, আপনি তো জানেনই। তা তোমার পরিকল্পনা না জল্পনা, সে যাই হোক না কেন, তাতে কার কি আখেরে লাভ হবে শুনি? এতে এতে সকলেরই আর্থিক লাভ, বই ক্ষতি কিছু হবে না। আর্থিক লাভ? সেটা কিরকম শুনি? এখন নয়, সে আমি সময় মতোই সব জানাবো। আপনি শুধু কাল সন্ধেবেলায় সব সভাসদদের নিয়ে একটা জরুরি বৈঠক ডাকুন এখানে। তারপর সব আমি কাল সবার সামনেই আপনাকে বলবো। যা হবে সব আপনার মত অনুযায়ী হবে, আপনি পুরো দায়িত্বে থাকবেন। ঠিক আছে, আমি আগামীকালই সবাইকে নিয়ে জরুরি সভা ডাকছি। আগামীকাল থেকে আমি, আপনি, আমরা কেউই রাজসভায় কোনো কাজ করব না। কি কথা? আমাদের দাবি হবে বেতন বৃদ্ধি। শেষ কবে আমাদের বেতন বাড়ানো হয়েছে কারো মনে আছে? কি আছে? আছে? নেই, নেই তো? হ্যাঁ, আমারও নেই। ফি বছর বেতন বাড়ানো না হলে সংসার চালানো তো দায় হয়ে উঠেছে। কি আমি কি কিছু ভুল বলছি? হ্যাঁ, না, তা তো ঠিকই। তাই কাল থেকে আমরা সবাই বেতন বৃদ্ধির দাবিতে অনশনে বসবো, আর এই পুরো প্রক্রিয়ার নেতৃত্ব দেবেন মন্ত্রীমশাই। আমরা আপনার কোনো কথা মানছি না, মানবো না। অবিলম্বে আমাদের 5% হারে বেতন বৃদ্ধি করতেই হবে, করতেই হবে। মহারাজ, জবাব চাই, জবাব চাই। দিতে হবে, বাড়তি বেতন দিতে হবে। কি কক্ষণে যে আমি গোপাল আর মন্ত্রীকে এক করার কথা ভেবেছিলাম। ভগবান, আমার এখন কপাল চপড়াতে ইচ্ছে করছে। আমি তোমাদের সবার দাবি মেনে নিলাম। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত মহারাজ? তোমাকেও গোপালকে আবার আগের মতোই আলাদা আলাদা থাকতে হবে। মহারাজ, এই গরিবের কথা বাসি হলেও মিষ্টি লাগে। এই সব তোমার জন্য। তোমার বুদ্ধি শুনেই তো আমি ফেঁসে গেলাম। কতগুলো টাকা খরচা দিতে হবে এবার, আর কখনো তোমার কাছে আমি পরামর্শ চাইব না। আহা আহা, কি অপূর্ব রেধেছ গিন্নি, কি বলবো। এই কোনটা গো? কোনটা মানে সবটা, বিশেষ করে এই মাছের ডিমের টকটা। আহ, কি রেধেছ গো। বলি খুব ভালো হয়েছে বুঝি। খুব, তুমি একটু খেয়ে দেখো, কি স্বাদ, মুখে দিলেই স্বর্গ সুখ। একেবারে স্বর্গ সুখ। এগো, স্বর্গে তো সব অমৃত খায়, তার মানে আমার মাছের টকটা একেবারে অমৃত হয়েছে। তুমি একটু মুখে দিয়ে দেখো না। দাও, আমি খাইয়ে দিচ্ছি।
ধ্যাৎ, কি যে করো না, এক্ষুনি কুটি গুলতে ন্যাপলারা সব এসে পড়বে। ইস, কি করো? আসুক, তোমার হাতের অমৃত ওদেরও দেবে, দেখবে ওরা অমৃত খেয়ে কিরকম নাচতে লাগবে। নাও, খাও 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 খাও, অমৃত খাও। কি গিন্নি, কিরকম অমৃত গিলছো? অমৃত না গরল ঠিক বোঝা যাচ্ছে না, তাই না গিন্নি? কিন্তু রেধেছো ভালো, কি বলো গিন্নি? তুমি একদম সহজ মানুষ নও। হ্যাঁ, তুমি তো ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারো দেখছি। সহজ ভাবে বললেই পারতে যে রান্নায় নুনটা বেশি হয়েছে, ঝালটা বেশি হয়েছে। যদি সহজভাবেই সবকিছু বলে দিতাম, এক মুহূর্তের সুখ পেতে কি গিন্নি? তোমাকে ওই কথার সুখ দিতে গিয়ে তোমার এই খুব খারাপ রান্না খেয়ে মুখে হাসি নিয়ে বলি অমৃত খেলাম। তোমাকে কে বলতে বলেছে? আমি কি বলেছি নাকি যে তুমি আমার খারাপ রান্নাকে অমৃত বলে আমাকে উদ্ধার করবে? এতদিন ধরে রান্না করছো, এখনো রান্নার রস্যই দীর্ঘই জ্ঞান নেই। ভালোই হলো আজ হরি মটর খেয়ে রাজসভায় যাই। ওকি 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 না খেয়ে উঠে গেলে যে। এই বাকিটা জল আর হাওয়া খেয়ে ভরিয়ে দেব। মহারাজ দেখুন, সবাই রাজসভায় উপস্থিত, শুধু গোপাল এখনো আসেন। কিন্তু এখন তো বেশ সময়ই আসছে, হয়তো কিছু সমস্যা হয়েছে। ওই তো গোপাল এসে গেছে। প্রণাম মহারাজ। কি হে গোপাল, আজ এত দেরি হলো? কি গো, বাড়িতে সব কুশল মঙ্গল আছে তো? হ্যাঁ মহারাজ, সব ঠিক আছে, শুধু আমি ঠিক নেই মহারাজ। কেন গোপাল, বেশ তো নধর ভুঁড়ি দুলিয়ে দুলিয়ে রাজসভায় এলে, তুমি আবার বেঠিক কোথায়? মন্ত্রী মশাই কি আমার ভুঁড়ির মধ্যে আমার ঠিক বেঠিক দেখছেন? না মানে তোমার ভুঁড়িখানা তো বেশ সুখী সুখী দেখতে। ও, আপনার কাছ থেকেই জানতে পারলাম যে ভুঁড়িরও সুখ দুঃখ আছে। ভুঁড়ি থাকলেই সুখ, বুঝলে কি না? ও, তার মানে যার ভুঁড়ি নেই তার সুখও নেই, তার মানে আপনার মনে সুখ নেই, তাই তো? আরে এর মধ্যে আবার আমাকে কেন টানা? হচ্ছে তো তোমাকে নিয়ে কথা। না, আমাকে নিয়ে তো কথা হচ্ছিল না, কথা হচ্ছিল ভুঁড়ি নিয়ে। কি মহারাজ? ঠিক ঠিক, কোনো ভুল নেই। মন্ত্রীমশাইয়ের নেই ভুঁড়ি, অসুখ আছে বুঝতে পারি। তোমার কবি, তোমার গোপালের পক্ষ নেওয়া সব সময় ভালো নয়। কই, গোপালকে নিয়ে কখনো তো ছড়া বাঁধনি। কৃষ্ণনগরের গোপাল তার চওড়া কপাল। নিন মন্ত্রীমশাই, বাঁধলুম ছড়া। সাধু সাধু। সভাকবি, এই কবিতার জন্য তোমার মাসোহারা বেড়ে গেল। কি যে হচ্ছে, যে কেউ যা ইচ্ছে বলছে তাতেই তাদের অর্থ লাভ হচ্ছে, অর্থ যেন উঠছে। আমি গোপালকে আজ জ্বালিয়ে ছাড়বো। কি ব্যাপার মন্ত্রী, তুমি চুপ করে গেলে যে? কোনো কথা নেই নাকি? মহারাজ, মন্ত্রী মশাইয়ের একমাত্র কাজ গোপালের পেছনে লাগা, এছাড়া আর কোনো কাজই নেই মহারাজ। মহারাজ, আমার কাজ সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহাল, কিন্তু মন্ত্রী হিসাবে গোপালের দেরি হবার কারণটা তো জানতে পারি? নিশ্চয়ই পারো। বলো গোপাল, কি কারণে আজ রাজসভায় পৌঁছাতে তোমার দেরি হয়েছে? সত্যি কথা বলবো? অবশ্যই সত্যি কথা বলবে। আমার খেতে দেরি হয়ে গিয়েছে। মানে খেতে দেরি? এটা কোনো কারণ হলো? সব কারণে কারণ। কেন, খাওয়াটা কি কোনো কাজের মধ্যে পড়ে না? পেয়ে গেছি, গোপালকে জব্দ করার উপায় পেয়ে গেছি। তোমার তো গোপাল দুটো কাজ, ওই কথায় আছে না, কাজের মধ্যে দুই, খাই আর শুই। ওই খেয়ে আর শুয়ে তো তোমার ওই স্বাদের ভুঁড়িটা হয়েছে। মাথায় টাক, পেটে জয় ঢাক। কেমন বললাম? কি সভাকবি, পারবে এইরকম ছড়া কাটতে? কি মহারাজ, গোপাল সম্পর্কে আমার বানানো ছড়াটা ভালো না? এটা মন্দ বলনি মন্ত্রী, এটা কিন্তু তোমার ভারী বাজে অভ্যেস গোপাল। খেয়ে খেয়ে ভুঁড়ি বাগানো, যত দিন যাচ্ছে তোমার ভুঁড়িটাও বিশ্রী হচ্ছে। এটা মন্ত্রী কিন্তু ঠিক বলেছে। জয় ঢাক হয়ে একদিন কিন্তু ফেঁসে যাবে, তখন বুঝবে। আচ্ছা গোপাল, আমাদের বিজ্ঞানীর কাছ থেকে মাথায় মাখার তেল নিয়ে মাখতে তো পারো? কি বিজ্ঞানী? যেমন চাষাবাদে সার বার করেছো, তেমন গোপালের মাথার জন্য কিছু আবিষ্কার করো। বেচারি চুল তো পিছনে এসে ঠেকেছে। হ্যাঁ, তোমার মাথার চুলগুলো যদি থাকতো
আমার কাছে একটা টোটকা জানা আছে। কিসের টোটকা? ওই তোমার টাকে চুল গজানোর টোটকা, একেবারে হাতে নাতে কাজ দেবে। বলো বলো দেখি কি টোটকা। শুনে রাখা তো ভালো, যদি মন মতো হয় তবে গোপালের উপর ওটা প্রয়োগ করতে হবে। বলো 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 মন্ত্রী বলো। সমুদ্রের নোনা জল আর সমুদ্র সৈকতের উত্তপ্ত বালি এই চুলের চিকিৎসার সবচেয়ে বড় ওষুধ। তাহলে একদিন কোন সমুদ্র সৈকতে ভ্রমণে গেলেই তো হবে। এক কাজে দু কাজ। গোপাল সমুদ্র সৈকতে বেড়াতে যাবে নাকি? নতুন জায়গায় কার না যেতে ইচ্ছে করে মহারাজ। বাবা বাবা কি মজার কথা, আমার যে কি লাগছে ভালো। গোপালের টাকে চুল গজাবে, লম্বা এবং ঘন কালো। তা এবার বড় মন্ত্রী, সমুদ্রের নোনা জল আর সমুদ্র সৈকতের উত্তপ্ত বালি দিয়ে কিভাবে চুলের পরিচর্যা হবে? বেলা 12টায় সূর্য যখন মধ্য গগনে, ঠিক তখনই সমুদ্রে গোপালকে নামতে হবে। 3টে ডুব দিয়ে পাড়ে দাঁড়িয়ে সূর্যের দিকে চেয়ে মাথায় সেই উত্তপ্ত বালি মাখতে হবে 1 ঘন্টা ধরে। তারপর আবার সমুদ্রে ডুব দিতে হবে। সে কি? ও তো মাথায় রক্তারক্তি কাণ্ড। মাথায় ছিদ্র না থাকলে চুল কোথা থেকে আসবে মহারাজ? ছিদ্র দিয়েই তো চুল ওঠে। কি গোপাল, করবে নাকি পরীক্ষা? টাকু আর পেট মোটাকে খুব রাগিয়ে দেয়া গেছে। যাই হোক, ও কি যে ভালো লাগছে, কি বলবো। কে গোপাল করবে? তাহলে এই রূপ ফেটে পড়বে। একবার চেষ্টা করে দেখবে, ঢেউ খেলানো চুল হবে, আর তোমাকে কেউ টাগলা বলতেও পারবে না। আমার মাথায় চুল নেই, কিন্তু একটা জিনিস আছে, সেটা আবার আপনার নেই। মন্ত্রী আবার কি নেই গোপাল? মাথা ভর্তি চুল আছে, কিন্তু উপস্থিত বুদ্ধি একদম নেই। এই রে, লেগে গেল বুঝি দুজনে। কি বললে? আমার মাথায় বুদ্ধি নেই? রেগেছেও না মন্ত্রী, রেগেছেও না। এসব সহ্য করতে শেখো। কি আর করা যাবে মহারাজ, সবাইয়ের তো সব জিনিস সহ্য হয় না। না, রাগলে চলবে না, ওকে রাগাতে হবে। তোমার চুল নেই বলে আমার খুব কষ্ট হচ্ছে, তাই বলা আর কি। আপনি নিজের চরকায় তেল দিন না। এই তো গোপাল রেগে যাচ্ছে, আরো রাগাতে হবে। আমার চরকা গড়গড়িয়ে চলছে, তাই তোমাকে নিয়ে একটু চিন্তা করার অবকাশ হচ্ছে। মন্ত্রী মশাই আমাকে রাগিয়ে দিতে চাইছে। গোপাল, না রেগে পাল্টা চাল দাও। তা মন্ত্রী মশাই, আপনি দিন দিন এমন রোগা প্যাকাটির মতো হয়ে যাচ্ছেন কেন? আপনাকে তো শিকল দিয়ে বেঁধে রাখতে হবে, ঝড়ে না উড়ে যান। এবার জ্বালাতন করে মারবো তোমায়। আমাকে রাগাতে চাইছে? রাখবো না মহারাজ। আমাদের মাঠটা খুব এবড়ো খেবড়ো। গোপালকে বলুন না মাঠে গিয়ে একটু গড়িয়ে নিতে। ওর এখন যা ওজন হয়েছে তাতে মাঠটা সমান হয়ে যাবে। মন্ত্রী, এটা ভালো বলেছ। গোপাল, তুমি কিন্তু বড্ড মোটা হচ্ছ, অনেকটা ওই পিপের মতো। না সভাকবি, গোপাল এবং পিপে এই নিয়ে একটা ছড়াকাটো দেখি। মন্ত্রীমশাই, রাজজ্ঞা ছাড়া আমার বের হয় না ছড়া, ক্ষমা করবেন। ধন্যবাদ সভাকবি, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আমি তাহলে একটা ছড়া কাটি। ছড়া কাটবো মহারাজ? কাটটা ছড়া, দেখি তোমার ক্ষমতা। গোপাল হলো পিপে, বললে যায় খেপে। কেমন বানালাম? মন্দ হয়নি, আগের থেকে অনেক উন্নতি হয়েছে। মহারাজ, একটা কথা, আমাকে গড়েছেন ভগবান। তিনি আমাকে যেভাবেই করুক আমি তার কাছে কৃতজ্ঞ। উনি আমাকে খুব পদাকার ভাবে গড়েছেন, কিন্তু তিনি আমাকে যেটা দিয়েছেন সেটা আপনার মন্ত্রী মশাইকেও দেয়নি। কি দেয়নি? উপস্থিত বুদ্ধি একদম দেয়নি। আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি মহারাজ, আমি যখন জ্বালাবো তখন কিন্তু আপনার মন্ত্রী মশাই সামলাতে পারবেন না। কি মন্ত্রী, পারবে তো গোপালের আক্রমণ সামলাতে? একটা কথা আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, সেরকম আর কি। আপনি ভাববেন না মহারাজ, গোপাল আমার কিছু করতে পারবে না। মন্ত্রী মশাই, দম্ভ ভালো নয়। যা হবে কাল সকালেই হবে রাজসভায়।
আমি আমার এই টাক মাথাতে যে বুদ্ধি আছে তাতে একটু শান দিয়ে নিই। আর মহারাজ, একটা শর্ত আছে, কাল মন্ত্রীমশাই রেগে গেলেই কিন্তু প্রমাণ হবে আমি জিতে গেছি। ঠিক আছে। যে হারবে তাকে যে জিতবে তার সব কথা শুনতে হবে, সে যা বলবে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। রাজি? কি মন্ত্রী, রাজি? রাজি। কি গোপাল, ওই টাকে আর বুদ্ধি অবশিষ্ট আছে? দেখা যাক মন্ত্রী মশাই কতটুকু আছে আর কি আছে। তবে আপনার মতো আমার মাথাটা নিরেট নয়। গোপাল, মুখ সামলে কথা বলো। তা এই দেখুন কেমন রেগে গেলেন। এই রকমই কালকে আপনাকে রাগিয়ে দেব। কাল আমাকে দেখবেন, জ্বলবেন, লুচির মতো ফুলবেন আর মাখনের মতো গলবেন। চলি। আচ্ছা, দেখা যাক। গোপাল, ও গোপাল, একটু দাঁড়াও। বলো বিজ্ঞানী। আমরা তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। গোপাল, মন্ত্রীমশাইয়ের কাজ আমার একদম ভালো লাগেনি। আমরা দুজন তোমার সাথে আছি। আমি কিছু মনে করিনি বিজ্ঞানী, তোমাদের দুজনকে শুধু একটা কথা বলবো, কাল আমি যদি অন্য কিছু করি তোমরা দুজন কিন্তু কিছু মনে করো না। আমরা আছি সাথে, তাই ভয় কি আছে গোপাল ভাই? আমাদের নিয়ে ভেবো না, তুমি যা করবে তাতেই আমাদের সায় আছে। ধন্যবাদ। সকালে মানুষটা না খেয়ে গেছে গো, রাতে এসে যেন মন ভরে খায়। একটু চেখে দেখি। না, নুন ঝাল ঠিক হয়েছে। হ্যাঁ, কত পরিশ্রম করে মানুষরা, সকালে একটু যত্ন করে রান্নাটা আমার করা উচিত ছিল। হ্যাঁ না, সকালে গিন্নির সাথে ওইভাবে ব্যবহার করাটা ঠিক হয়নি। কথায় আছে না, দিনের শুরুটা পুরো দিনটাকেই বদলে দেয়। ওই রকম ভাবে রেগে যাওয়া একেবারে ঠিক হয়নি। গিন্নি আলুর চপ খেতে ভালোবাসে, তাই দোকান থেকে নিয়ে এলাম। গিন্নি কি খুব রাগ করে আছে? মানুষটা কি রেগে আছে? গিন্নি, গিন্নি, ওই ওই মানুষটা এলো। গিন্নি। হ্যাঁ গো, হ্যাঁ বলো। এই নাও গিন্নি, তোমার জন্য আলুর চপ এনেছি দোকান থেকে, গরম গরম আছে, খেয়ে নাও। মাসের শেষে আবার খরচ করতে গেলে কেন? না গো, সকালে তোমার সাথে এরকম ব্যবহার করাটা উচিত হয়নি। হ্যাঁ, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তো, তাই আমার না সারাটা দিন খুব খারাপ গেছে জানো তো। আমারও না সারাটা দিন খুব খারাপ গেছে গো। বলি রাতের রান্নাটা না খুব যত্ন করে রেঁধেছি, খেয়ে দেখো ভালো লাগবে। বুঝলে গিন্নি, কাল একটা যুদ্ধ আছে মন্ত্রীমশাই আর মহারাজের সাথে আমার, এই টাক মাথা ভুঁড়িওয়ালা গোপালের সাথে। দেখা যাক কে জেতে। জিতবে তুমি, এই বিশ্বাস আমার আছে। তুই খেয়ে নাও, তাড়াতাড়ি শুয়েও পড়ো। হ্যাঁ, যাও যাও যাও, মুখ হাত ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। হ্যাঁ। বুঝলে গিন্নি, কাল আমাদের গোপালের সাথে বুদ্ধি আর শুদ্ধির খেলা। বুদ্ধিটা তো বুঝলাম, তা শুদ্ধিটা কি? কাল গোপাল আমার সাথে বুদ্ধির খেলায় হেরে যাবে, আর হেরে গিয়ে এই রাজ্য ছেড়ে পালাবে, আর পালালেই শুদ্ধিকরণ হবে। বলছো কি কাল গোপালকে ধরাতে পারবে? ওকে জ্বালাতন করে রাগিয়ে তাড়াবো, তারপর ওই সভাকবিটাকে তাড়াবো। দেখো, আবার সবাইকে তাড়াতে গিয়ে তোমাকে আবার মহারাজ যেন তাড়িয়ে না দেন। কি বলছো? মহারাজ আমার পক্ষে আছেন। রাজসভায় সভাকবি আর বিজ্ঞানী ছাড়া সবাই আমার পক্ষে। গোপালকে তাড়াতে পারলেই আমার সুখের মুখ খুলে যাবে। ওরে বাবা, কি একটা মাথায় পড়লো। ভিতর ডিম, ঘরের অবস্থাটা কি করলে দেখো দেখি, তোমার দ্বারা কিচ্ছু হবে না, এই বলে দিলাম। দেখলে টিকটিকিটাও বলছে। দেখো গিন্নি, আমার দ্বারা কি হবে সেটা মহারাজ ঠিক ভালো করেই জানেন, তাই আমি মন্ত্রী, আমার ক্ষমতা তুমি ঠিক আন্দাজ করতে পারবে না। ওই দেখো টিকটিকি কি বলছে। তোমার অকিল দেখলে তুমি টিকটিকিটাকে কাকে মানছো? টিকটিকি ধর্ম
টিকটিকিকে সাক্ষী করলে? বলি হারি বুদ্ধি তোমার, এই বুদ্ধি নিয়ে তুমি মন্ত্রীগিরি করো? রসিক টিকটিকি, কি বলো? বলুন মন্ত্রীমশাই, আজ কি ভাবছেন? ভাবনার আর কিছুই নেই। জয় আমার পায়ের কাছে এসে বসে আছে। আজ গোপালকে এমন রাগাবো না, ওকে রাগিয়ে তাড়িয়ে ছাড়বো। বলছিলাম কি মন্ত্রী মশাই, আমার এক শ্যালক আছে, দেখুন না যদি ওই গোপালের জায়গায় রাখা যায়। তোমার শ্যালকের সাথে আমার মুখোমুখি কথা বলাও দেখি। আজকেই খবর দাও, আমি চাই কালই গোপালের আসনে তোমার শ্যালককে বসাতে। রাজসভায় নিজেদের লোকের খুব প্রয়োজন। মন্ত্রী মশাই, আমাকেও একটু দেখবেন। গোপালের চিরতরে বিদায় মানে আপনার ক্ষমতা বাড়া। আমার বেতনটা যাতে কিঞ্চিত বৃদ্ধি পায় সেটা দেখুন। ঠিক আছে, তোমাদের সব আবেদন মঞ্জুর হবে, শুধু আজকে গোপালকে রাগিয়ে রাজ্য ছাড়া করতে হবে, ব্যাস। বাবা, দিনের বেলায় চাঁদের হাট, সব আমাকে তাড়াবার জন্য খুব উঠে পড়ে লেগেছে। মন্ত্রীমশাই, আমার সাথে বুদ্ধির লড়াইতে আপনি ডাহা হারবেন, ওই তর্জন গর্জনই সার। নাও, শয়তানের নাম করতে করতেই শয়তান হাজির। গোপাল আসছে মন্ত্রী মশাই। দেখছি। ওরে বাবা, এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন আমাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাবে, কিছু বললেই শুরু করবে। একটু দুয়োদি, কি বলো সবাই? কাল রাতে আমার একটা ছড়া মাথায় এসেছে, সেটা একটু চেঁচিয়ে বলি। বলুন বলুন মন্ত্রী মশাই, খুব মজা হবে। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। কিরকম হলো? গোপাল কি শোকে পাগল হয়ে গেল? ও তো নিজেকে নিজেই কদাকার বলল। তাই তো দেখছি। চলো চলো, ভেতরে চলো। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। বুঝেছি, এ হলো গোপালের চাল। চালিয়ে যাও গোপাল, চালিয়ে যাও। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? আরে এটা তো আমি জিজ্ঞেস করছি। আরে এটা তো আমি জিজ্ঞেস করছি। গোপাল, তুমি কি আমার সাথে তামাশা করছো? গোপাল, তুমি কি আমার সাথে তামাশা করছো? কি হলোটা কি গোপাল? তোমার মাথা ঠিক আছে তো? কি হলো গোপাল, তোমার মাথা ঠিক আছে তো? মাথা গেছে মহারাজ, শোকে শোকে। মাথা গেছে মহারাজ, শোকে শোকে। আমাকে ভেঙালে কেন? আমাকে ভেঙালে কেন? আমাকে তুমি বলছো? আমাকে তুমি বলছো? আরে সে তো তোমাকে বলি, তুমি তো নিচু শ্রেণীর রাজকর্মচারী। আরে সে তো তোমাকে বলি, তুমি তো নিচু শ্রেণীর রাজকর্মচারী। বুঝেছি গোপাল, এটা তোমার চাল, চালিয়ে যাও। আমিও বুঝে গেছি, এই আমি চুপ করলাম। মহারাজ, ও আমাকে নিচু শ্রেণীর রাজকর্মচারী বলছে। মহারাজ, ও আমাকে নিচু শ্রেণীর রাজকর্মচারী বলছে। তুমি তো নিচু শ্রেণীর রাজকর্মচারী। তুমি তো নিচু শ্রেণীর রাজকর্মচারী। মহারাজ, এটা কি হচ্ছে? এ তো অপমান। মহারাজ, এটা কি হচ্ছে? এ তো অপমান। তুমি আমার কথা বলছো কেন? তুমি আমার কথা বলছো কেন? একটা কদাকার পাগলা। আরে এ একটু থামতে দেখি, অনেক জ্বালিয়েছি। এই তো আস্তে আস্তে রাগছে। একটা কদাকার পাগলা। আরে এই, একটু থাম তো দেখি, অনেক জ্বালিয়েছিস। কি এ তো তুই তো কারিতে নেমে গেছে মহারাজ, পাগলা বলছে। কি এটা তুই তো কারিতে নেমে গেছে মহারাজ, পাগলা বলছে? এই এই আমাকে নকল করে বলছো কেন? পাগলা টাকলা কোথাকার। এই এই আমাকে নকল করে বলছো কেন? পাগলা টাকলা কোথাকার? তুমি টাকলা, কদাকার, অলস। তুমি টাকলা, কদাকার, অলস। তুমি কি বললে? আমি কদাকার? তুমি কি বললে? আমি কদাকার? গোপাল একেবারে জমিয়ে দিয়েছে, বলিহারি বুদ্ধি বটে। বাবা, আমি এর মধ্যে নেই, ঝাড়ের বাঁশ ঝাড়েই থাকুক, গোপালের মুখ লাগবো না, মন্ত্রী বুঝুক, যেমন পেছনে লাগা। তুমি আমাকে কদাকার বললে? তুমি আমাকে কদাকার বললে? বলেছি, বেশ করেছি। আমিও যা বলেছি বেশ করেছি। গোপাল! মহারাজ, আমি মন্ত্রী মশাইকে রাগিয়ে দিয়েছি, বাজি তাহলে আমি জিতলাম। কি মন্ত্রী মশাই? বুদ্ধি বটে গোপালের, মন্ত্রী মশাই কাত।
গোপালের বুদ্ধিতে মন্ত্রী যে চিৎপাত। বাজি হেরে গেছো মন্ত্রী। এবারে তোমার কিন্তু গোপালের কথা শুনতে হবে। বলো গোপাল, আজ থেকে মন্ত্রী তোমার কথা শুনবে। এখন মন্ত্রী কি করবে? এক ঠ্যাঙে দাঁড়িয়ে থাকবে 1 ঘন্টা। নাও মন্ত্রী, এক ঠ্যাঙে দাঁড়িয়ে পড়ো। এক ঠেঙে তো দাঁড়াতে পারবো না, পড়ে যাবো তো। তাহলে রোদে সারা মাঠ দৌড়তে থাকুন বিকেল পর্যন্ত। খাবার দাও, খিদের চোটে মাথার কাজ করছে না। কি বলে ডাকলে? পটলা? এই কে পটলা? পটলা বলেছি? না না, পটলা তো না। নামটা কি জানো? ও মনে পড়েছে। তা তুমি তো খেদি নাও। তা তো নেই, কিন্তু খেদিটাকে? খেদি আমার অর্ধাঙ্গিনী, খেদি। আরে আমার গিন্নিকে আমি আদর করে খেদি বলে ডাকি। আমার নাম খেদি? কি বলছো যত? আরে আপনার নাম খেদি হবে কেন? খেদি তো আমার গিন্নির নাম। সেই ঘুরে ফিরে এক জায়গায় আটকে যাচ্ছি। আচ্ছা, আপনি আমার বাড়িতে কি করছেন? মানে এটা তো আমাদের বাড়ি। ও, তার মানে আমি ভুল বাড়িতে ঢুকে পড়েছি। দুঃখিত মা জাননী, আমি যাচ্ছি। হ্যাঁ, আমার ভুল হয়েছে। মা, আমি মা। ও মা গো, আমার কি হলো? আমার স্বামী আমাকে চিনতে পারছে না। সবাই উপস্থিত, কিন্তু আমার গোপাল কই? গোপাল গোপাল করছে যে বড় মনটা। একদম সঠিক কথা বলেছেন মহারাজ। গোপাল আমাদের খুব প্রিয় একজন মানুষ। মহারাজ, সর্বনাশ হয়েছে। আমার আর কিছুই নেই, সব হারিয়ে গেছে। কি হয়েছে গোপাল বউ? আহা, ঠান্ডা হও, বলো তো। মহারাজ, উনি আমাকে চিনতে পারছেন না। আমাকে কি সব নামে ডাকছে। প্রথমে পটলা, তারপর খেদি। তার মানে ওষুধে কাজ হয়েছে? বাবা 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 বাবা, সে কি? এটা কি করে হলো গোপাল বউ? কি করে হলো? আমি জানি না মন্ত্রী মশাই, উনি একটু আগে আমাকে বললেন। গিন্নি, এই নাও বাজার। এবার চটপট রান্না বসাও দেখি, আমি পুকুর থেকে 3টে ডুব দিয়ে চলে আসি। হ্যাঁ, তুমি স্নান করে এসো, আমি ভাত বাড়ছি। হ্যাঁ, আজ একটু তাড়াতাড়ি রাজসভায় যাবো, বুঝলে? ঠিক আছে, আমার রান্না হয়ে গেছে। হ্যাঁ, তারপর কি হলো? আহা, বলো না গোপাল বউ, না কেঁদে পরিষ্কার ভাবে বলো। তারপর আর কি, স্নান সেরে এসে আর আমাকে চিনতে পারছে না। তবে তো খুব চিন্তার কথা। গোপাল বউ, তুমি পুরো ঘটনাটা আগে আমাদের বলো। মানে স্নান করে আসার পর গোপাল কি করলো? স্নান করে এসে আমাকে প্রথমে পটলা বলে ডাকলো। হ্যাঁ, তারপর নাম হলো খেদি। তারপর বলে কিনা ভুল করে এই ঘরে ঢুকে পড়েছে, আমি নাকি ওর স্ত্রী নই। হ্যাঁ, আমাকে আপনি আগে করে ডাকছে। আবার কি গোলমেলে ব্যাপার হলো বলো তো? ও গোপাল বউ, গোপাল এখন কোথায়? ও তো ঘরে নেই, ও চলে গেছে। হ্যাঁ, ব্যাস, তারপর? ওই যে সেই যে বাড়ি থেকে বেরিয়েছে, তারপর আর ঘরে ফেরেনি। হ্যাঁ, সে কি, গোপাল এখন কোথায় ঘুরছে? এসব কি, তোরা বলতে পারবি আমার বাড়িটা কোথায়? সে কি গোপাল দাদু, তুমি আমাদের কি নামে ডাকছো? না, তোর নাম তো টেপি। কি ঠিক বলেছি? ও দাদু, তোমার কি হয়েছে বলো তো? কি উল্টো পাল্টা সব নাম বলছো? আরে ওর নাম তো পুটি। তাই নাকি?
ভুলভাল বলছিস। ফুটি কারো নাম হয় নাকি? ফুটি তো মাছ। চল দাদুকে নিয়ে দাদুর বাড়ি নিয়ে যাই, দাদুর মাথা খারাপ হয়েছে। আমার সব হারিয়ে গেছে রে টেপিনিমা, ঘর হারিয়ে গেছে, বউ হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। একটা লণ্ঠন লাগবে, এত ঘুটঘুটে অন্ধকার। শোন, গোপাল দাদুর শরীর খারাপ, মাথা গরম হয়ে গেছে, বাড়িতে নিয়ে গিয়ে শুইয়ে দিতে হবে। ঠিক বলেছিস, তুমি আমাদের যাই ভাবো, তুমি আমাদের গোপাল দাদু, আমরা তোমার বাড়ি চিনি। চলো, আমরা তোমাকে তোমার বাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ তাই চলো। ওহ, কি করা যায়? এই তো বড় চিন্তার ব্যাপার। গোপাল মানুষ চিনতে পারছে না। মস্তিষ্কহীন গোপাল কোনো কাজে লাগবে না। আমি একবার গোপালের কাছে যাব, ওকে দেখতে হবে। ওকে আগে খুঁজে বার করে ঘরে ঢোকাতে হবে। আহারে গোপাল কোথায় পথে পথে ঘুরছে কে জানে। আজকেই গোপালের খবরটা নিতে হবে। তার মানে ওষুধে কাজ দিয়েছে। গোপাল দাদু, ওই দেখা যাচ্ছে তোমার বাড়ি। ওটা আমার বাড়ি? বাহ, তোমরা তো খুব করিতকর্মা। হ্যাঁ, তাহলে ওখানেই আমার গিন্নি আছে? হ্যাঁ, আমাদের দিদিমা ওখানেই থাকে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। ও দিদিমা, দেখো কে এসেছে। কাকে এনেছিস? উমা, এই তুমি রাস্তায় রাস্তায় ঘুরছো কি গো? এই এটা কি? এটা তো আমার বউ নয়। আমার বউ ওই তো চলে যাচ্ছে। ওখানে এদিকে এদিকে চাও, এদিকে চাও। তুমি তো আমার গিন্নি। এই কি হচ্ছে কি? এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এমন ঝাঁকুনি দেব না, মাথার পোকাগুলো সব নড়ে যাবে। ঘরে এসো, ঘরে এসো বলছি। হ্যাঁ, ছি, আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। তুমি কি শুরু করেছো? আপনি কে? আমায় বকছেন কেন? আপনি তো আমার বউ নন। বউরা তো বকে। কি করবো এবার? ওর তো স্মৃতি কিছুতেই ফেরাতে পারছি না। কি করব? তবে কি চিরতরে পাগল হয়ে গেল? দিদা, তুমি দাদুকে নিয়ে ঘরে ঢোকো, আমরা তোমার সঙ্গে আছি। তাই চল। আমার কিচ্ছু ভালো লাগছে না রে। এ কি রোগ পাকালো তোদের দাদু, কে জানে বাবা। কি বলছেন মন্ত্রী মশাই? তার মানে ওষুধে কাজ হয়েছে? তাই তো দেখছি। এই রকম তাড়াতাড়ি যে কাজ করবে ভাবিনি। ভগবান, এই প্রথম তোমার কোন ওষুধে কাজ করলো। ভগবান, এই প্রথম। আর গোপাল আমার হাতে ওষুধ মেশানো শরবত খেয়ে নিল। গোপাল তো খেতে ভালোবাসে, আর ভালোবাসে বলেই ফাঁসে। কাজ করবে না মানে? আমি এই বিদ্যেটা জানার জন্য কত তপস্যা করেছি, আপনাকে তো বলেইছি। আহা, এই আনন্দের খবরটা বটা জানতে পারলো না। আরে ঠিক জানতে পারবে। আগে ওকে আসতে দে। এখন আমাদের কি কি করতে হবে সেই সব নিয়ে আলোচনা করতে হবে। এবার মন্ত্রী মশাই, আপনার কাজ হলো রাজসভাতে আমাকে কিভাবে পেশ করবেন সেটা ভাবা। সে সব আমার ভাবা হয়ে গেছে। আমি যেই মুহূর্তে শুনেছি গোপালের মস্তিষ্ক বলে আর কিছু অবশিষ্ট নেই, তখনই আমি ভেবে নিয়েছি যে আমার পরবর্তী পদক্ষেপ কি হবে। এতদিন শুধু গোপালের জন্য আমি কিচ্ছুটি করতে পারিনি, কিচ্ছুটি না। এইবার আমি আমার সব পরিকল্পনা সফল করব। মহারাজকে এই সিংহাসন থেকে নামিয়ে আমি রাজা হব, রাজা। আর আমি হব মন্ত্রী। আমি এখন বাড়ি যাচ্ছি। কেমন? আজ একটু শান্তিতে ঘুমোবো। চলি কেমন? শুভরাত্রি। গোপাল আছো নাকি? ওই তো বিজ্ঞানী দাদু এসেছে। ও গোপাল দাদু, বিজ্ঞানী দাদু এসেছে তোমায় দেখতে। বিজ্ঞানী দাদু, গোপাল দাদুকে শুইয়ে রেখেছি, তুমি ঘরে এসো। কি গোপাল, তোমার কি হয়েছে? তাতে কি মশাই? ও বুঝেছি,
আপনি এই বাড়ির মালিক, আমাকে না জোর করে শুয়ে রেখেছে জানেন তো আপনার গিন্নি, কি লজ্জা। এ মা গো, কি সব বলছে? ওগো, তুমি একটু চুপ করো, চুপ করো। তোমরা সবাই একটু বাইরে যাও, গোপালকে একটু ভালো করে দেখতে চাই। ভগবান ভগবান, ভালো করে দাও, ভালো করে দাও ভগবান। চল বাবারা, চল। গোপাল, মোটামুটি সারা রাজ্য জেনে গেছে তুমি মানুষ চিনতে পারছো না। এই অভিনয়টা আরো কয়েকটা দিন চালাও। মন্ত্রী মশাই কি বলছেন? মন্ত্রী মশাইয়ের তো খুব আনন্দ। সে তো হবেই, ভগবানকে রাজসভাতে ঢোকাতে হবে তো। যাকে যাকে, কাল রাজসভাতে যা যা হবে সেটা আমাকে জানাবে কিন্তু বিজ্ঞানী। আমি তোমাকে যে তরল ওষুধটা খাইয়েছি সেটাতে কেউ কোনোভাবে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। দেখলে তো, বলেছিলাম না তোমার অনেক শত্রু আছে, মিলল তো। আমার সেই দিনটার কথা খুব মনে পড়ছে। সকালে তোমার বাড়িতে গিয়ে তোমার তৈরি করা তরল ওষুধটা ভাগ্যিস খেয়েছিলাম, নইলে কিন্তু আমি সত্যি সত্যি মস্তিষ্কহীন হয়ে যেতাম। তুমি বাড়িতে শুয়ে বসে বিশ্রাম নাও, আমি তোমাকে প্রতিদিনের খবর ঠিক বলে যাব। আমি তাহলে এখন আসি। এসো এসো, আমার একটাই ব্যাপার খারাপ লাগছে, মহারাজ আর রানীমাকে চিন্তায় ফেলেছি। ও কিছু না, শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, কি রকম দেখলে না? গোপালকে একটু একা থাকতে দিতে হবে, আর ওকে একদম ওর মতো ছেড়ে দিতে হবে, তবেই ও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। রাস্তায় একা ছাড়তে ভয় লাগছে, আমাকে ছাড়া সবাইকে ও নিজের গিন্নি ভাবছে। ইস, কি লজ্জা, কি লজ্জা। ও যখন বাইরে যাবে, পুঁটি, গুলটে আর ন্যাপলা তোরা সবাই ওর সাথে যাবি, কেমন? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ একা ছাড়বো না, হাত ধরে থাকবো শক্ত করে। আর চলি, আমি আবার কাল আসবো, আর ওকে এখন একটু একা থাকতে দাও, কেমন? বলি বিজ্ঞানী মশাই, ও আবার আগের মতো হয়ে যাবে তো? দেখা যাক, চেষ্টা তো করছি, তবে চেষ্টা বিফলে যাবে না বলেই মনে হয়। হে ঠাকুর, ওকে আবার আগের মতো করে দাও ঠাকুর। না, এবার শুয়ে শুয়ে একা একা একটু ভাবি, অনেক কিছু ভাবার আছে। বিজ্ঞানী সেদিন আমাকে বলল, কি বিজ্ঞানী, তুমি এখনো বাড়ি যাওনি? তোমার জন্য দাঁড়িয়ে আছি, কিছু কথা আছে। বলো। না, এখানে তো এত খোলামেলায় বলা যাবে না, তুমি আমার ঘরে চলো, ঘরে নিভৃতে এই কথাগুলো বলতে হবে, খুব গোপনীয়, খুবই গোপনীয়। ঠিক আছে, চলো বিজ্ঞানী, তোমার ঘরে যাই। বলো, কি বলবে, কি গোপনীয় কথা? একটা বিরাট ষড়যন্ত্র চলছে গোপাল, আমি একটা বিপদের আশঙ্কা করছি। বিপদ? কিসের বিপদ? আমি ভগবানকে মন্ত্রীমশাইয়ের সাথে আলোচনা করতে শুনেছি। কি আলোচনা? ওরা তোমাকে একটা শরবত খাওয়াবে, এবং সেই শরবতে একটা ওষুধ মেশানো থাকবে। সেই ওষুধে তোমার স্মৃতি চলে যাবে ধীরে ধীরে। তার মানে আমার মাথা ফাঁকা করে দেবে? ভালো। শোনো গোপাল, আমি তোমাকে এখানে এনেছি একটা প্রতিষেধক তোমার শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য, যাতে করে এই ষড়যন্ত্রের শেষ তুমি দেখতে পারো। হ্যাঁ বিজ্ঞানী, তোমার প্রতিষেধক আমার শরীরে ঢুকলে মন্ত্রীর দেওয়া ওষুধ আর কোনো কাজ করবে না, কি ঠিক বলেছি? হ্যাঁ, আমার প্রতিষেধকে তোমার কোনো ক্ষতি করবে না। আমি এর শেষ দেখতে চাই, মহারাজের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমিও তাই চাই, কারণ ওদের কাছে তুমি হলে সবচেয়ে বড় শত্রু, তাই তোমাকে ওরা নিশানা করেছে। দাও, প্রতিষেধকটা দাও, আমি তৈরি। আমি মহারাজের একজন সৈনিক এবং সেবক। পাগল সেজে তোদের সব কথা জানতে হবে।
ও বিজ্ঞানী, গোপালের কথা বলো, কিরকম আছে গোপাল? কাল দেখে এলাম মহারাজ, অবস্থা খুব ভালো নয়। সে কি? এ কি হলো হয়, গোপাল ছাড়া রাজসভা কাটানো যে দায়। কি আর করা যাবে, গোপালকে ছাড়া আমাদের ভাবতে হবে। ভাবতে হবে। মহারাজ, আমাদের রাজসভাতে গোপালের জায়গায় কাউকে তো নিতে হবে। দাঁড়াও তো, আমি মরি নিজের জ্বালায় নগেন আমার গোঁফ রেখেছে। আগে গোপালকে সুস্থ করতে হবে, আর তুমি বলছো গোপালের জায়গায় লোক নিতে হবে। কে সেই লোক আমাকে বলো তো, যে গোপালের মতো বুদ্ধি ধরে, গোপালের মতো দেশপ্রেমিক কে আছে? আগে অভয় দেন তো বলি মহারাজ। হ্যাঁ, আমার এখন কিছুই ভালো লাগছে না। এই সম্পর্কে আমরা পরে বসবো। রাজবৈদ্য, তুমি আজ সভা শেষ হলে গোপালকে দেখে আসবে। যথাজ্ঞা মহারাজ। আমিও যাব মহারাজ। যাবে তো বটেই, বিজ্ঞান কিছু করতে পারবে না। অনেক সময় বিজ্ঞান তো অনেক অঘটন ঘটায়। দেখা যাক। সেগুড়ে বালি, গোপাল আর সুস্থ হবে না। গোপালকে একেবারে সরিয়ে ফেলেছি। মহারাজ, এবার আপনি একা হয়ে গেলেন। এবার আমার খেলা শুরু হবে, আমার। কিরকম লাগছে গোপাল দাদু? কিরকম আবার লাগবে, ভালোই লাগছে। গোপাল দাদু কিরকম পাখি ডাকছে। ছেলেগুলো ভারী ভালো, দেখো কিরকম ভাবে আমার সাথে সাথে ঘুরছে। আচ্ছা, তোরা আমায় গোপাল দাদু বলছিস কেন বলতো? আমার নাম কি গোপাল? হ্যাঁ গো গোপাল দাদু, তোমার নাম গোপাল। কি জানি, আমি তো আমার নাম ভুলে গেছি। তোরা আমাকে যা নামে ডাকবি সেটাই আমার নাম হবে। তুমি আবার কি? ভোলা ময়রা। তুমি ভোলা? ও, তুমি সব ভুলে যাও বুঝি? কি রে বাবা, তাহলে যা শুনেছি সেটা সত্যি? গোপাল দাদার আর কিছুই মনে নেই? এই আমি গোপাল নই। এই বাচ্চাগুলো আমাকে গোপাল দাদু বলে ডাকছে, তা বলে তুমিও আমাকে ডাকবে? আমার নাম গোপাল নয়। আমার নাম যে কি সেটা আমি জানি না। আমার নাম হারিয়ে গেছে, বাড়ি হারিয়ে গেছে, বউ হারিয়ে গেছে। বাবা রে, এরপর ওই গোপাল দাদার কি হবে কে জানে। ভগবান দাদা, দেখছো ওদিকে কি হচ্ছে? দেখছি, গোপাল তো কাউকে চিনতেই পারছে না, আর চিনতে পারবে না। যা ওষুধ দিয়েছি না। একবার যাবে নাকি মজা দেখতে? চল, এবার মজাটা দেখেই আসি। ওই ঘটা আর ভগবান আসছে। বটা কোথায় গেল? যাকে এবার এই বাচ্চাগুলোকে সরাতে হবে। এই বাচ্চারা, চল আমরা লুকোচুরি খেলবো। হ্যাঁ, আমি চোখ বুঝে 1 থেকে 10 গুনবো, তোরা লুকিয়ে পড়বি, আমি তোদের ঠিক খুঁজে বের করব। ঠিক আছে, খুব ভালো। এইভাবেই গোপাল দাদু ভালো হয়ে যাবে, সব মনে পড়বে। নাও গোপাল দাদু, তুমি এবার চোখ বুঝে 1 থেকে 100 গোনো। 1, 1-এর পরে 2, হ্যাঁ মনে পড়েছে, 2-এর পর 3। দেখো, ও এখন ওই 1-এ চন্দ্র, 2-এ পক্ষ এই সব মনে করছে। চুপ করে দাঁড়িয়ে রগড় দেখো। 5, 5-এর পর 6, 6-এর পর 7, 8, 9, এইবার 10। এবার খুঁজতে হবে। আমার সামনে ঘটা আর ভগবান, একটু মজা করা যাক। এই তোমরা কারা গো? কিরকম চোর চোর দেখতে? তোমার নাম কি গোপাল? এই বাচ্চাগুলো আমাকে গোপাল বলে ডাকছে, কিন্তু আমার নাম তো গোপাল নয়। আমার নাম হারিয়ে গেছে, ঘর হারিয়ে গেছে, বউ হারিয়ে গেছে। গো, কি কষ্ট তোমার, নিজেকে হারিয়ে ফেললে। শোনো না হারাধন, এই তোমাকে নাম দিলাম হারাধন, কেমন? তোমার সবকিছু হারিয়ে গেছে, নাম হারিয়ে গেছে, ধন সম্পদ হারিয়ে গেছে, তাই হারাধন। বাহ, খুব ভালো। হারাধন মানে যে সর্বহারা। শোনো হারাধন, তোমার এই যে সর্বহারা দশা কার জন্য বলো তো? কার জন্য গো? এই আমার জন্য। আমি তোমাকে একটা ওষুধ খাইয়ে তোমার মাথা ফাঁকা করে দিয়েছি।
তুমি হলে মস্তিষ্কবিহীন গোপাল। এবার দেখো তোমার চোখের সামনে তোমার এই কৃষ্ণনগরকে কিভাবে নষ্ট করি। তোমাদের মহারাজ খুব তাড়াতাড়ি সিংহাসন হারাবেন। সিংহাসনে বসবে কে বলতো? মন্ত্রী মশাই। আর তোমার জায়গায় বসবো আমি। আমি আমার নাম ধাম বউ হারিয়ে ফেললাম, আর মহারাজা নয় সিংহাসন হারাবেন। ঠিক আছে, আমি যাই গো, ওরা আমার জন্য অপেক্ষা করছে। বিজ্ঞানী, আমি কাল রাজসভায় যাব। কাল সব অন্ধকারের অবসান হবে। তুমি কাল যেমন করে হোক ঘটা আর ভগবানকে ঘরে তালা দিয়ে রাখ। ঠিক আছে গোপাল। তুমি যাবার সময় বাচ্চাগুলোকে বলে দেবে কাল এই আমাকে নিয়ে যেন রাজপ্রাসাদে যায়। ঠিক আছে, আমি যাওয়ার সময় বলে যাব যে তোদের দাদু সুস্থ হবে যদি তোরা দাদুকে রাজসভাতে নিয়ে যাস। মহারাজ প্রণাম, দাদুকে নিয়ে এলাম। প্রণাম মহারাজ। মানে গোপাল সুস্থ? কি এই গোপাল, তুমি নাকি মস্তিষ্কহীন হয়ে গিয়েছিলে। ভালো বলেছেন, আমি হলাম মস্তিষ্কহীন। সবটাই অভিনয় মহারাজ, পুরো বিষয়টা বিজ্ঞানী জানে। বিজ্ঞানী, পুরো বিষয়টা আমাকে বলো। মহারাজ, আমি মন্ত্রীমশাইকে ভগবানের সাথে আলোচনা করতে দেখেছি। সেখানেই শুনেছি ওরা গোপালকে কোনো একটা ওষুধ খাইয়ে গোপালের স্মৃতি নষ্ট করে দিতে চেয়েছিল। মন্ত্রী, তুমি তুমি এত বাজে, এত নৃশংস। এরপর আমি বলি, মন্ত্রী মশাই তো আমাকে আমার স্মৃতি নষ্ট করার জন্য আমাকে ওনার বাড়িতে নিয়ে গিয়ে ওষুধ মেশানো শরবত খাইয়ে দেন। কি মন্ত্রী মশাই, মনে পড়ে? তারপর আর মন্ত্রী মশাই তো জানেন না যে বিজ্ঞানী আমাকে প্রতিষেধক দিয়েছেন, যার জন্য আমি সুস্থ। রাখে হরি তোমারে কে। প্রহরী, মন্ত্রী মশাইকে কারাগারে নিক্ষেপ করো। আর তার সাথে ভগবানকে গ্রেপ্তার করুন মহারাজ। ভগবানকে বটা ঘটার বাড়িতে বন্দি করে রেখেছে আমাদের বিজ্ঞানী। মন্ত্রী মশাই চেয়েছিলেন আমাকে সরিয়ে ভগবানকে আমার জায়গায় বসান, আর তারপর নিজে রাজা হয়ে ভগবানকে মন্ত্রী করে এই কৃষ্ণনগরকে ছাড়খাড় করে। প্রহরী, এইবার বটা ঘটার বাড়ি গিয়ে ভগবানকে গ্রেপ্তার করো। কৃষ্ণনগর আজ পাপ মুক্ত হবে। গোপাল আর বিজ্ঞানী দেশপ্রেম লোকের মুখে মুখে থাকবে। ধন্য ধন্য গোপাল, ধন্য। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।